দেখ আকাশ, তুই কিন্তু কাজটা একদম ঠিক করছিস না। এটা যদি সবাই জানতে পারে, তুই ভাবছিস কি হবে? দেখো তিথি আপু, কবে কখন কে কি ভাববে না ভাববে তার জন্য তো আমি আমার ভালোবাসার মানুষটাকে ছেড়ে যেতে পারি না, আর না তাকে চলে যেতে দিতেও পারি না। বলো। এই কি যা তা ফালতু কথা বলছিস? তুই কে? তোর ভালোবাসার মানুষ, আমাকে সম্মান করে কথা বল। আমি তো বড় আপু হই, আর আমি তোকে কোনো ভালো টালোবাসি না। প্লিজ ভাই, আমার এমনটা করিস না। আমাদের পরিবার জানতে পারলে আমাদেরকে মেরে ফেলবে। মেরে তো সবাই তখনই ফেলবে, তাই না? যখন তারা এখন কিছু জানতে পারবে। এখন তো আমরা কাউকে কিছু জানাবো না। আর এখন যদি তুমি বেশি বাড়াবাড়ি করো, তাহলে যে আমি কি করব সেটা আমি নিজেও জানি না। তাই যা বলছি ভালোভাবে শুধু সেটুকু করে দাও। এরপর তুমি তোমার রাস্তায়, আর আমি আমার রাস্তায়। দেখ আকাশ, এবার অনেক বেশি বাড়াবাড়ি করছিস। দেখ আকাশ, তুই কেন বুঝতে চাইছিস না? আমি পারবো না তোকে ভালোবাসতে। আমি চাইলেও কখনো তোর হইতে পারবো না। এখানে বাড়াবাড়ির তো কিছু নেই। দেখো, আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকে নিজের করে পাওয়ার জন্য যা করা লাগে আমি তাই করতে রাজি আছি। এর জন্য আমাকে যদি স্বার্থপরও হতে হয়, আমি স্বার্থপর হতেও রাজি আছি। এখন তুমি বলো, তুমি কি স্বেচ্ছায় আমার হবে, নাকি আমাকে অন্য পথ অবলম্বন করতে হবে? তুমি কেন আমার হতে পারবে না? আমি এটাই তো জানতে চাইছি। আমি কি অন্যায় করেছি বলো? তোর যা খুশি তাই করে নে, কিন্তু তারপরেও আমি কোথাও সাইন টাইন করবো না। আমি আমার পরিবারকে ঠকাতে পারবো না। আর তুই কেন বুঝতে চাইছিস না? তুই আর আমি দুজনেই ভিন্ন মেরুর মানুষ। মানুষ জানতে পারলে আমাদের নিয়ে বাজে মন্তব্য করবে, আমাদের পরিবারকে নিয়ে বাজে মন্তব্য করবে, যেটা আমার একদম সহ্য হবে না। দেখ, তুই বোঝার চেষ্টা কর, আমরা চাইলেও এক হতে পারবো না। দেখো তিথি আপু, এবার তুমি একটু বেশি করছো না? আমি কারো খাই না, কারো পড়ি। মানুষ কি ভাবলো না ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। আজ মানুষ বলবে, কাল মানুষ চুপ হয়ে যাবে। এই 2 দিনের বলার জন্য তো আমি আমার ভালোবাসার মানুষটাকে নিজের থেকে আলাদা করতে পারি না। আচ্ছা, সত্যি করে বলো তো, আমি কি তোমার থেকে বয়সে ছোট? এটাই একমাত্র কারণ তোমার আমাকে ভালো না বাসার? তিথি কিভাবে বোঝাবে যে আকাশকে তিথি চাইলেও নিজের ইচ্ছাতে কখনো আকাশে ধরতে পারবে না, কারণ তার হাত বাঁধা। আর বিষয়টা তো এমন না যে তিথি আকাশকে পছন্দ করে না। আরে বোকা, তুই কেন বুঝতে চাইছিস না? আমি তোকে ভালোবাসি না। তুই এমন একটা মেয়েকে কেন নিজের সঙ্গে জড়াচ্ছিস যে তোকে ভালোবাসে না? তুই সব কিছু যতটা সহজ ভাবছিস, আমার জীবন ঠিক ততটা সহজ নয়। প্লিজ আকাশ, তুই এভাবে ভেতর থেকে আমাকে দুর্বল করে দিস না। আমি জানি তুই আমাকে ভালোবাসিস, খুব বেশি ভালোবাসিস। আমি নিজেও যে তোকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু তারপরেও আমি চেয়েও তোর হতে পারবো না। আমাকে তুই ক্ষমা করে দে। কি হলো? মনে মনে এত কি ভাবছো? কিছু না। ঠিক আছে, সমস্যা নেই। তো আজকে ভালোবাসো না তো কি হয়েছে? পরবর্তীতে তোমাকে যেমন বাধ্য করে আমি বিয়ে করব, ঠিক তেমনি বাধ্য করে তোমাকে আমি ভালোবাসাতেও পারবো। সমস্যা নেই তো? দেখ আকাশ, দেখো শোনা, তোমাকে আমি অনেক দিন ধরেই দেখি, প্রতিনিয়তই দেখি, যেটা হয়তো তুমি লক্ষ্য করো না। কিন্তু তারপরও এখন যদি তুমি আমাকে বাধ্য করো, তাহলে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে আমার দ্বারা। তখন কিন্তু তুমি আমার দোষ দিতে পারবে না। এবার তুমি বুঝে দেখো। দেখ আকাশ, তুই আমার এত বড় সর্বনাশ করিস না প্লিজ। আচ্ছা, তুই চাইছিস যে আমি কারোর সাথে কোনো কথা না বলি, কোনো সম্পর্কে না জড়াই। ঠিক আছে, আমি তোকে কথা দিচ্ছি, আমি কখনো কোনো দিন কোনো ছেলের সঙ্গে কথা বলবো না, কোনো সম্পর্কে জড়াবো না। কিন্তু তুই প্লিজ এমনটা করিস না। দেখো, আমি কিন্তু এত বেশি কথা বলতে পারবো না এখন। তুমি যদি আমার কথায় রাজি না হও, তাহলে আমাকে অন্য পথ অবলম্বন করতে হবে তোমাকে রাজি করানোর জন্য। আর আমি যদি একবার
ওসব পথ অবলম্বন করি, তাহলে তোমার রাজি হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। করব না, আমি তোকে বিয়ে করব না। আমি কোথাও কোনো সাইনও করব না। তুই যা পারিস করে নে। তিথির বলা কথা শুনে আকাশ এবার ভীষণ রেগে যায়। আকাশ রেগে গিয়ে তিথির সামনে গিয়ে দাঁড়ায় এবং তিথির বুকের ওপর থেকে তার ওড়নাটা এক টান দিয়ে খুলে ফেলে। এরপর ওড়নাটা হাতের মাঝে চেপে কয়েকবার মুচড়ে ফ্লোরে ছুঁড়ে মারে। তারপর তিথির দিকে আস্তে আস্তে এক পা করে এগিয়ে যায়। হঠাৎ তিথি সামনের দিকে তাকিয়ে দেখে আকাশ তার দিকে কেমন জানি অদ্ভুত আর অস্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। আকাশের দৃষ্টি তার একদম ভালো লাগছিল না। আকাশের ব্যবহারও কেমন যেন অগোছালো হয়ে গেছে। আকাশ আজ অদ্ভুত এক আচরণ করছে। সে সামনে আগাতে থাকে আর তিথি পেছন দিকে যেতে থাকে। একসময় পেঁচাতে পেঁচাতে তিথি হঠাৎই কিছু একটার সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। তিথি অনুভব করে সে বেডের উপরে পড়ে আছে। আকাশ তিথির দিকে তাকিয়ে শয়তানি মার্কা একটা হাসি দিল এবং তিথির দিকে ঝুঁকে গেল। হঠাৎই আকাশকে এমন ব্যবহারে তিথির বুক কেঁপে উঠল। সে বুঝতে পারছিল না কি করবে। এমন সময় তিথি বলে উঠল, আকাশ, ভালো হচ্ছে না কিন্তু, বলে দিলাম। কি করছিস? দূরে থাক আমার থেকে। সরি সুন্দরী, দূরে থাকার জন্য তো তোমার কাছে আসিনি। ঠিক আছে, বিয়ে করবে না? ওকে, বিয়ে করা লাগবে না তোমার। আমি এখন যা করতে চলেছি এরপরে আর তোমাকে বিয়ের জন্য জোর করে কি হবে বলো? আকাশ ধীরে ধীরে তিথির মুখের খুব কাছে চলে আসে। তার গরম নিঃশ্বাস তিথির মুখে লাগছিল। আকাশের মুখ তিথির মুখ ছুঁই ছুঁই অবস্থা। ঠিক তখনই তিথি আতঙ্কিত হয়ে বলে উঠল, ঠিক আছে ঠিক আছে, আমি সই করব। হঠাৎ তিথির কথা শুনে আকাশ থমকে যায়। মুখ তুলে তিথির চোখের দিকে তাকায়। দেখে তিথি ভয়ে চোখ মুখ শক্ত করে বন্ধ করে রেখেছে। বিষয়টা বুঝে আকাশ এক ধরনের সফলতার হাসি দিল এবং পরক্ষণেই শান্ত গলায় বলল, সত্যি বলছো তুমি? তিথি দ্রুত আকাশকে ধাক্কা দিয়ে নিচের থেকে অনেকটা দূরে সরিয়ে দেয়। তারপর উঠে বসে নিজের পোশাক ঠিকঠাক করে নেয়। এরপর সামনের টেবিলের উপর রাখা পেপার গিয়ে সাইন করে দেয়। সাইন করার পর আকাশের দিকে রাগে চোখে তাকিয়ে বলে, তুই আজকে যেটা করলি একদম ঠিক করলি না। এর জন্য তোকে অনেক বেশি পস্তাতে হবে আকাশ, দেখে নিস। কথাটি বলেই তিথি দৌড়ে ওয়াশরুমের দিকে চলে গেল। তিথি চলে যাওয়ার পরপরেই আকাশ পেপারটা হাতে তুলে নিল। বিছানার এক চিলতে হাসি দিয়ে সে পেপারে নিজের সাইনটা করে দিল। এরপর কাউকে ফোন করে পেপারটা তার হাতে দিয়ে জায়গা মতো পৌঁছে দিতে বলল। লোকটি পেপার নিয়ে চলে যাওয়ার পর আকাশ আবারও মনে মনে বলল, সরি জান, আমি জানি আজকের পর তুই আমাকে ভুল বুঝবি, কিন্তু বিশ্বাস কর, তুই যখন আমার ভালোবাসার গভীরতাটা বুঝতে পারবি তখন আর এই ভুল বোঝাবুঝি থাকবে না। তোকে আমি আমার ভালোবাসা দিয়ে নিজের করে নেব। আমি তোকে প্রমিস করছি, তোকে আমি বাধ্য করব আমাকে ভালোবাসতে। এদিকে তিথি ওয়াশরুমে গিয়ে ভেতর থেকে চাবি লাগিয়ে দিয়ে মুখ হাত চিপে নিঃশব্দে কান্না করতে থাকে। কিছুক্ষণ পর কান্নার চাপ সামলাতে না পেরে ওয়াশরুমের মেঝেতে বসে পড়ে। মাথার চুল টেনে ছিঁড়ে আছড়ে কাঁদতে থাকে। একসময় কান্না করতে করতে তার হেঁচকে উঠে যায়। আজকে তুই যেটা করলি নিজের অজান্তেই, তুই নিজেও জানিস না এর জন্য আমাদেরকে কত বড় মাসুল দেওয়া লাগতে পারে। সব সময় নিজের সব ইচ্ছা পূরণ করতে নেই আকাশ। দিদি কোনো মতে নিজেকে সামলে চোখে মুখে হাত ধুয়ে ওয়াশরুম থেকে বের হয়ে সোজা আকাশের সামনে এসে দাঁড়ায়। আমি বাড়ি যাব, যত দ্রুত সম্ভব আমাকে বাড়িতে দিয়ে আয়। তুই যা চেয়েছিলি সব হয়েছে, তোর ইচ্ছে পূরণ হয়েছে, এখন আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আয়। আকাশ বুঝতে পারে তিথির মন খুবই খারাপ। তার কোনো কথা বাড়ায় না। তিথিকে নিয়ে সোজা বাড়ির দিকে রওনা হয়। তিথির বাড়ির সামনে পৌঁছানোর পর তিথি গাড়ি থেকে নেমে কোনো কথা না বলেই ভেতরে চলে যায়। আকাশও সেখান থেকে গাড়ি নিয়ে ফিরে যায়। এরপর প্রতিদিন ভার্সিটিতে আকাশ তিথির জন্য অপেক্ষা করত, কিন্তু তিথি আর তাকে দেখা যেত না। সে যেন ইচ্ছা করেই আকাশকে এড়িয়ে চলত।
আকাশ যদি সামনে যাওয়ার চেষ্টাও করতো, তিথি তখন তাকে কোনো সুযোগ দিত না। গেটের পাশে দাঁড়িয়ে আকাশ ভাবতো হয়তো তিথি আসবে, কিন্তু না, তিথি আসতো না। এভাবে 3 দিন কেটে যাওয়ার পর আকাশ আর সহ্য করতে না পেরে সোজা তিথিদের বাড়িতে চলে যায়। গিয়ে দেখে তিথির মা ড্রয়িং রুমে বসে টিভি দেখছেন। আকাশ চুপচাপ তার পাশে গিয়ে বসে বলল, আসসালামু আলাইকুম মামুনি। ওয়ালাইকুম আসসালাম বাবাজান, কি অবস্থা? আপনার তো চাঁদের মতো মুখ দেখা যায় না, কোথায় থাকেন এতদিন? আমি কত ব্যস্ত মানুষ, আপনার কি কোনো আইডিয়া আছে? আমার সঙ্গে দেখা করতে অ্যাপয়েন্টমেন্ট লাগে। তাই নাকি? তা এত ব্যস্ততার কারণ কি শুনতে পারি? কি এমন রাজকার্য করেন আপনি যার জন্য কাউকে পাওয়া যায় না? মাঝে মাঝে তো আসতেই পারেন মামুনির খোঁজ খবর নিতে। মামুনিকে তো একটুও ভালোবাসেন না মনে হয়। আরে কি যে বলো না, তুমি হলে আমার একমাত্র সুইটহার্ট। তোমাকে না বলে থাকতে পারি নাকি? তুমি কি জানো তোমাকে আমি কতটা ভালোবাসি? হয়েছে হয়েছে, আর তেল মারতে হবে না। ওয়েট কর, আমি তোর জন্য চা নিয়ে আসছি। আচ্ছা, তুই কি চা খাবি না কফি? আমি চাও খাবো না, কফিও খাবো না। তুমি এখানে এসো, বসো, কথা আছে। আচ্ছা মামুনি, তিথি আপু কোথায়? ওকে তো দেখছি না। কোথায় আবার? ঘরেই হবে হয়তো। ওনাকে তো কয়েকদিন ধরে ইউনিভার্সিটিতে দেখছি না। কোনো সমস্যা? না, ঠিক বুঝতে পারছি না। আমাকে তো কিছু বলেনি। হুট করে পরশু সন্ধ্যায় কোথা থেকে যেন এলো, এসে নিজের ঘরের দরজা বন্ধ করে 2 দিন ঘরে রইল। কত ডাকাডাকি করেছি। তার বাবা খাবার খেতে ডাকলো, দরজা খুললো না, বলল ওকে বিরক্ত না করতে। কি হলো আমার মেয়ের? একদমই বুঝতে পারছি না। আমার মেয়েটা তো এমন ছিল না, হাসি খুশি চঞ্চল, হঠাৎ এমন চুপচাপ হয়ে গেল কেন? আচ্ছা আকাশ, তুই কি কিছু জানিস? আরে না মামুনি, আমি কোথা থেকে জানবো? আচ্ছা ঠিক আছে, আমি আপুর সঙ্গে কথা বলে দেখি। আপু ঘরে আছে তো? কথা বলা যাবে? হ্যাঁ হ্যাঁ, কথা বলে দেখ তো। তোকে অন্তত কিছু বললে বলবে, আমাদেরকে তো কিছুই বলছে না। মনে হচ্ছে টেনশন দিতে দিতেই একদিন মেরে ফেলবে। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে কথা বলে দেখছি। আর তুমি একটা কাজ করো, আমার জন্য 1 কাপ চা বানিয়ে পাঠাবে। না না, আজকে কফি বানিয়ে পাঠাও। উপরে আছে, না জানা কফি বানিয়ে পাঠাও। আর হ্যাঁ মামনি, তোমার জন্য একটা গুড নিউজ আছে। গুড নিউজটা হচ্ছে আমি নেক্সট উইক থেকে বাবার অফিসে জয়েন করছি। আমার একটা বড় দায়িত্বও শুরু হচ্ছে এবং তোমাদের সবার সামনে একটা সম্ভাবনার দরজা খুলছে। তুই অফিস জয়েন করছিস মানে? তোর তো এখনো পড়াশোনা শেষ হয়নি। তাহলে এত তাড়াতাড়ি এগুলো করার কি দরকার ছিল? একটু চিন্তা করে বুঝে শুনে হলেও হয়তো অপেক্ষা করতে পারতিস। কলেজ শেষ কর, তারপর অফিস। পরিবারের সবাই ভাবতে চায় এমনটাই। তবু যদি তোর মাথায় ইতিমধ্যে পরিকল্পনা থাকে, তবু বলিস কেন এত তাড়াহুড়া? পড়াশোনা শেষ হলে ঠিকই করব, কিন্তু এটাও তো ঠিক, তাই না, যে জীবনের কিছু কিছু জায়গায় টাইমিং খুব গুরুত্বপূর্ণ। বিয়ের বয়সটা হয়েছে, তোমাদেরও নাতি নাতনির মুখ দেখবার ইচ্ছা আছে। আমি যদি বিয়েটা দেরিতে করি তাহলে তোমাদের নাতি নাতনি তো দেরিতে আসবে। সব কিছু সময়ের উপর নির্ভর করে, তাই এটা সোজা সিদ্ধান্ত। পরিবারের ভবিষ্যৎকে সম্মান করে আমি একটু এগিয়ে যাচ্ছি। ফাজিল ছেলে কোথাকার, জীবনে আর ভালো হবি না, তাই না? আচ্ছা যা, গিয়ে কথা বল। আর হ্যাঁ শোন, কংগ্রাচুলেশন বাবু, জীবনে অনেক অনেক সুফল হও, অনেক উন্নতি করো, এটাই দোয়া করি। আর ডজন ডজন নাতি নাতনির ব্যবস্থা করিস। এই আশীর্বাদটা দিয়ে মামুনি চলে গেলেন, মুখে এক ধরনের উত্তেজনা আর একটু জোরালো মায়া মিশে। কথাটি বলে তিথির মা আর আকাশ দুজনেই দুদিকে চলে গেল। আকাশ বেশ ভয়, আতঙ্ক এবং নার্ভাসনেস নিয়ে তিথির ঘরের দরজার সামনে দাঁড়ায় এবং বেশ কয়েকবার নকও করেন। হঠাৎ তিথি ঘরের ভিতর থেকে চিৎকার করে বলে ওঠে, আম্মু, তোমাকে কিন্তু বারবার বলেছি আমাকে বিরক্ত করো না।
আমি এখন কোথাও যাব না, ভালো লাগছে না, প্লিজ আমাকে বিরক্ত করো না। এইভাবে বারবার আমি বলেছি, তুমি বাইরে থেকো। দরজা খোলো, আমি মামুনি না? আকাশের গলায় অপেক্ষা, কষ্ট আর আড়ম্বর মিশে আছে। সে চায় শুধু একবার তিতির সাথে সরাসরি কথা বলার সুযোগ। ঘরের বাইরে থেকে আকাশের কণ্ঠ শুনে তিতি ভীষণ রেগে যায়। এর আরও বেগুন তেজি গলায় বলতে থাকে, কুত্তা, তোর এত বড় সাহস! তুই আবার এখানে এসেছিস আমাকে বিরক্ত করার জন্য? নিজের ভালো যদি চাস তাহলে এক্ষুনি এখান থেকে চলে যা, না হলে কিন্তু হয় তুই আমার হাতে খুন হবি, নয় আমি। তিতির কণ্ঠে ক্রোধ, ভাঙন আর হুমকি মিশে আছে। দেখো, আমাকে তুমি রাগিও না। আমি তাড়াতাড়ি বলছি, দরজা খোলো। আগে তো 3 দিন নিজেকে আমার থেকে লুকিয়ে রেখেছো, তার উপরে আবার এখন দরজা খুলছো না। যদি এখন তুমি দরজা না খোলো তাহলে আমি এক্ষুনি মামুনি এবং বাবাইকে ডেকে আমাদের বিয়ের ব্যাপারে সব কিছু বলে দেব। আকাশের কণ্ঠে এক ধরনের সিদ্ধান্ত, ওর কৃতজ্ঞতাও আছে। সে জানে এটা বললেই তিথির গতি বদলে যেতে পারে। হঠাৎই আকাশের মুখ থেকে এমন কথা শুনে তিথি পুরোপুরি শান্ত হয়ে গেল এবং আর কোনো কথা বলল না। মিনিট কয়েকের মধ্যেই তিথি এসে দরজা খুলে দিল। তিথি ঘরের দরজা খুলে দেওয়া মাত্রই আকাশ ঘরে প্রবেশ করে এবং হুট করেই দরজাটা লাগিয়ে দেয়। ঘরে ঢুকে দরজা লাগানোর সেই মুহূর্তটা হঠাৎই তিথি ভীষণ ঘাবড়ে যায় এবং আমতা আমতা করে বলে, কি সমস্যা? তোর ঘরের দরজা বন্ধ করলি কিসের জন্য? আমি বলছি ঘরের দরজা খোল, আম্মু দেখলে কি ভাববে? ভয় আর লজ্জা মিশে তিথির কণ্ঠে। কি ভাববে মানে? যা ভাববে ভালোই ভাববে। মামুনি ভাববে তার জামাই মেয়ের সঙ্গে রোম্যান্স করছে। এটা নিয়ে তোকে মাথা ঘামাতে হবে না। আগে তুমি বলো, তুমি কেন এতদিন ভার্সিটিতে আসোনি? তুমি জানো তোমার জন্য আমি কত অপেক্ষা করেছি, শুধু একটা বার তোমাকে দেখার জন্য। আর তুমি আমার সেই হক থেকে আমাকে বঞ্চিত করেছো, কিন্তু এখন তো তোমাকে ছাড়বো না। আকাশের কথায় এখন এক ধরনের নরম দৃঢ়তা, প্রেম আর দাবি মিশে আছে। সে জানায় যে সে ফিরে না গেলে সে আর অপেক্ষা করবে না। আকাশ আস্তে আস্তে তিথির দিকে এগিয়ে যায়। আকাশে নিজের দিকে এগোতে দেখে তিথিও পিছন থেকে যেতে থাকে। তিথির পিছনের দিকে যেতে যেতে হঠাৎ করে দেয়ালের সাথে ধাক্কা লাগে। আকাশ তিথির সামনে গিয়ে তিথির দুই পাশে হাত দিয়ে তিথিকে আটকে দেয় এবং তিথিকে বলে, আমি আগেই তোমাকে বলেছিলাম কখনো নিজেকে আমার থেকে আড়াল করার চেষ্টা করবে না। তুমি খুব ভালো করেই জানো আমি তোমার ব্যাপারে ভীষণ স্বার্থপর, তাই তোমাকে দেখার সুযোগ আমি কখনোই হারাবো না। আর তুমি কি করলে? আমার থেকে সেই সুযোগটুকু কেড়ে নিলে। আমি যত নিজেকে বোঝাই তোমাকে আর বিরক্ত করব না, কিন্তু তুমি আমাকে বারবার তোমার সামনে নিয়ে আসো কেন? আমার এই সামান্য সুখটুকু কি তোমার সহ্য হচ্ছিল না? দেখো আকাশ, এটা কিন্তু তোমাদের আড্ডাখানা নয়, এটা আমাদের পরিবারের বাড়ি। এখন যদি মা এসে আমাদেরকে এই অবস্থায় দেখে তাহলে কি কেলেঙ্কারি হয়ে যাবে। আর আমি আমার জীবনে কোনো জটিলতা চাই না, প্লিজ দয়া করে আমাকে আমার থেকে দূরে থাকো। দূরে থাকার জন্য তো কাছে আসিনি, কাছে থাকবো বলে তোমার কাছে এসেছি। আকাশ কথাগুলো বলছিল এবং তিথির কপালের উপরে পড়ে থাকা ছোট চুলগুলো হাতের আঙুলে স্লাইড করে সরিয়ে কানের পেছনে গুজে দিচ্ছিল। এমন পরিস্থিতিতে তিথি ভীষণ বিব্রত ফিল করে এবং সে হাতের মুষ্টিবদ্ধ করে চোখ বন্ধ করে নেয়। এমন সময় আকাশের হাতে আস্তে আস্তে তিথির কানের গোড়া পেয়ে গলার স্পর্শ করে নিচের দিকে অগ্রসর হতে থাকে। আকাশের হাত যখন তিথির গলা ছাড়িয়ে আরেকটু নিচের দিকে নেমে আসবে, এমন সময় হঠাৎ করে তিথি আকাশের হাত খামচে ধরে এবং বিরক্তি হয়ে বলে, আকাশ, এবার কিন্তু তুই সীমা অতিক্রম করে যাচ্ছিস। আমি আর নিতে পারছি না, বিশ্বাস কর। আমাকে মেন্টালি এত টর্চার করিস না, তাহলে কিন্তু আমি আর শক্ত থাকতে পারবো না। দয়া কর আমার উপরে, আমাকে বেঁচে থাকতে দে। তা না হলে আমি যে কখন কি করে বসবো আমি নিজেও জানি না।
আকাশ তিথির কথাটা শুনে এক হাতে তিথির হাতটা শক্ত করে ধরে এবং আর এক হাত দিয়ে তার ঘাড় চেপে দিয়ে সামান্য পিছনে নিয়ে তিথির ঘাড় নিজের দিকে এগিয়ে এনে হঠাৎ করেই তিথির ঠোঁট নিজের দখলে নিয়ে নেয়। হঠাৎই এমন অবস্থায় তিথি কিছু বুঝে উঠতে পারে না, তাই সে রিয়াকশন দেবে তাও বুঝতে পারছে না। কিন্তু এইটুকু বুঝতে পারছে আকাশ এখন আর নিজের মধ্যে নেই, কারণ সে এখন যেটা করছে এটা নিশ্চয়ই তিথিকে ভালোবেসে নয়, তিথির উপর নিজের ক্ষোভ প্রকাশ করছে। কারণ সে ভালোবেসে স্পর্শ করেনি, বরং তিথির ঠোঁট কামড় বসিয়ে দিয়েছে। বেশ কয়েকবার জোরে জোরে কামড় দেওয়ার পর তিথি যখন কুঁকিয়ে উঠছিল তখন সে ধাক্কা দিয়ে আকাশকে নিজের থেকে বেশ খানিকটা দূরে সরিয়ে দেয় এবং নিজের ঠোঁটের কোণায় হাত দিয়ে দেখে ঠোঁটের কোণে কেটে রক্ত বেরোচ্ছে। তখন তিথি আকাশের দিকে তাকায় এবং তার চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে। তিথি আকাশের সামনে গিয়ে দাঁড়িয়ে সজোরে আকাশের গালে একটা চড় মারে এবং হাঁপাতে হাঁপাতে বলে, ছোট লোক, জানোয়ার কোথাকার, তোর এত বড় সাহস, তুই আমার সঙ্গে এমন ব্যবহার করিস? তুই হয়তো ভুলে যাচ্ছিস সেদিন যা করেছিলি তুই আমাকে দিয়ে, সেটা ছিল তোর করা ব্ল্যাকমেইলের ফল। কিন্তু আজকে তুই কিভাবে আবার আমার সাথে এমন অন্যায় করতে পারিস? আমি তোকে তো কখনোই মেনে নিতে পারবো না। এর জন্য যদি আমাকে আমার জীবনও দিয়ে দিতে হয় আমি হাসতে হাসতে দিয়ে দিব, কিন্তু তারপরেও তোর মতো ছোট লোককে আমি কখনো মেনে নিব না। তোর চিন্তা ভাবনা এত ছোট কিভাবে হতে পারে? আকাশ এবার আর নিজের রাগটা কন্ট্রোল করতে পারল না। সে দ্রুত উঠে গিয়ে তিথির গলা চেপে ধরে এবং তেজি গলায় বলতে থাকে, আর তোমাকে নিজের কাছে রাখবো বলেই তোমার কাছে এসেছি। বিশ্বাস করো তিথি আপু, আর একবার যদি তোমার মুখে কোনোদিন মরার কথা শুনি তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমি যে যতটা শান্ত দেখাই আমি কিন্তু তার থেকে কতটা ভয়ঙ্কর সেদিন তুমি তাও দেখোনি। আমি তার থেকে কয়েকশো হাজার গুণ বেশি ভয়ঙ্কর হতে পারি শুধুমাত্র তোমার ব্যাপারে। আকাশ যখন তিথিকে নিয়ন্ত্রণে আনতে ব্যস্ত এমন সময় হঠাৎ করে তিথির ঘরের দরজায় নক করার আওয়াজ আসে। দরজার ওপাশ থেকে তিথির মা কফি নিয়ে এসেছে এমন কিছু একটা বলে ওঠে, যেটা শুনে আকাশ তিথিকে ছেড়ে দিয়ে ধীরে ধীরে দরজার কাছে গিয়ে দরজা খুলে দেয়। তিথির মা দাঁড়িয়ে আছে, হাতে একটা কফি কাপ। তিনি আকাশকে বললেন, কিরে আকাশ, তুই না কিছুক্ষণ আগে বলেছিলি যে আসবি, তাহলে কফি কেন খেলি না? তোর জন্য কফি নিয়ে নিচে বসে আছি, সেই যে এসেছিস, নিজে যাওয়ার নাম নেই। আর যেটা আমরা এতদিন ধরে পারছিলাম না, তুই আসার সাথে সাথে কিভাবে পাল্টে গেল বলতো? আমরা তো অনেক দিন ধরে চেষ্টা করছি, কিন্তু তিথি তার ঘরের দরজা কোনোভাবেই খুলছিল না। তিথির মা যখন ঘরে ঢুকলেন ঘরের বাতাসে চাপা এক অস্থিরতা জমেছিল। আকাশ দ্রুত নিজের শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করে দাঁড়িয়ে গেল আর তিথি পেছনে সরে গিয়ে দেওয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়ালো। আলোটা খুব বেশি জ্বালানো ছিল না। তিথির মুখ, ঠোঁট, চোখ সব কিছু যেন আধা অন্ধকারে ঢাকা পড়ে গেল। তবুও আকাশের প্রত্যেকটা শ্বাস যেন ছুরির মতো তাকে আঘাত করছিল। কিরে আকাশ, তুই এতক্ষণ ধরে উপরে? তুই না বলেছিলি একটু পরে নিচে নামবি? মায়ের স্বাভাবিক কণ্ঠস্বরেও তিথির বুক কেঁপে উঠল, যেন শরীরের ভিতরে লুকানো ব্যথা কেউ হঠাৎ করেই ধরা পড়ে যাবে এই ভয়ে কেঁপে ওঠা। আকাশ তাড়াতাড়ি একদম সামনে এগিয়ে এসে মুখের অভিব্যক্তি বদলে নিল। নিজের তীব্র রাগ, কষ্ট, অপরাধ ঢেকে ফেলতে চাইল। আসলে খালা, তিথির মাথাটা একটু ঘুরছিল, তাই আমি ওকে ধরে দাঁড় করিয়ে রেখেছিলাম। হয়তো তাই আপনাকে অদ্ভুত লাগছে। তিথি হঠাৎই মাথা তুলে তাকালো। আকাশের মিথ্যা, কিন্তু এমন মিথ্যা যা তাকে রক্ষা করছে না, বরং আকাশ নিজের ভুলকে ডেকে ফেলছে। তিথি বুঝে গেল, একটু আগে যে ছেলেটা তাকে আঘাত করেছিল, স্পর্শ করেছিল, জোর করে রাগে কামড় দিয়েছিল, সেই ছেলেটাই এখন তাকে বাঁচানোর ভান করছে। সে এক মুহূর্ত চোখ বন্ধ করলো ব্যথায়, লজ্জায় আর বিরক্তিতে। ও মা, তুই মাথা ঘুরছিলি? কফিটা খা আগে, বস। তিথির কফির কাপ ধরল, কিন্তু হাত কাঁপতে লাগলো। আকাশ সেই কাপ ধরা হাতও লক্ষ্য করছিল, কিন্তু চোখ ফেরালো। মনে হচ্ছিল তাকালে নিজের ভুলটাই আরো তীব্রভাবে তিথির চোখে দেখতে পাবে। হ্যাঁ মা, একটু মাথা ধরেছিল। তিথির এই মিথ্যা, এই শান্তভাবে কথা বলা আকাশকে ছুরি দিয়ে আঘাত করার মতোই কষ্ট দিল। সে বুঝতে পারল তিথির নিজের পরিবারকে বাঁচানোর জন্যই সব কিছু লুকাচ্ছে, আকাশকে নয়।
মা চলে যাওয়ার জন্য পেছনে ফিরতেই আকাশ তাকে নম্রভাবে বলল, খালা, আমরা একটু কথা বলছিলাম। তিথি একটু রেস্ট নিক, আপনিও চিন্তা করবেন না। ঠিক আছে রে, নিচে নামবি তো? আসছি। দরজা বন্ধ হতেই ঘরে এমন নীরবতা নেমে এলো যে কেউ কারে হাত চেপে ধরেছে। আকাশ আর তিথি দুজনেই দুদিকে দাঁড়িয়ে, মাঝখানে শুধু ভারী একটা বাতাস। তিথি ধীরে বলে, কেন কেন এমন করলে আকাশ? তারা চোখে রাগের চেয়ে বেশি দুঃখ। আকাশ মাথা তুলে তাকালো, আর ঠিক সেই মুহূর্তেও তার বুকের ভেতরটা কেমন জানি খালি খালি হয়ে গেল। জানি আমি ভুল করেছি, কিন্তু তুমি যখন বললে আমি যদি এমন সহ্য করতে না পারি, তাহলে তখন মাথা ঠিক ছিল না তিথি আপু। তোমাকে হারানোর ভয়, রাগ সব একসাথে মিশে পাগল করে দিয়েছিল। তিথি দূরে সরে গেল, দেওয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়ালো। ভয়? তুই ভয় পেয়ে আমাকে আঘাত করবি? এটাই তোর ভালোবাসা? আকাশ এক ধাপ এগোতেই তিথি দু হাত তুলে থামিয়ে দিল। আর এক পা আসিস না। আর একবার আমাকে ছুলে আমি মায়ের সামনে সব বলে দিব। আকাশ থেমে গেল। প্রথমবার সে সত্যিই ভয় পেল। আমি তোমাকে আঘাত করতে চাইনি। কিন্তু করেছিস। যা করেছিস সেদিন ব্ল্যাকমেল করে, আজ আবার জোর করে। তুই মনে করিস তোর রাগ আমার গায়ে পড়লে আমি চুপ করে থাকবো? আকাশের মুখ সাদা হয়ে গেল, তিথির গলা কেঁপে উঠছে, আর তার চোখ ভিজে। কিন্তু সে এবার আর দুর্বল নয়, বরং শক্ত। আকাশ ধীরে বলল, তুমি চাইলে আজই চলে যাব চিরতরে, কিন্তু যাওয়ার আগে একটা কথা শুনবে? তিথি নীরব। তুমি কেন মায়ের সামনে আমাকে বিপদে ফেললে না? তখনই তো সুযোগ ছিল। আমি আজ যা করেছি তুমি আজই শেষ করে দিতে পারতে। তিথি কাপটা টেবিলে রাখলো, নিঃশ্বাসও নিল গভীর। কারণ মা ভেঙে পড়বে। আমি চাই না আমার জন্য আমার পরিবার কষ্ট পাক। তুই চলে গেলে বা তোর সাথে যাই ঘটুক, ওটা আমার বিষয় নয় আকাশ। আমি শুধু আমার পরিবারকে বাঁচালাম। এরপর দুজনে চুপচাপ হয়ে গেল, কেউ কোনো কথা বলল না। বেশ কিছুক্ষণ নীরব থাকার পর হঠাৎ করে আকাশ সেখান থেকে চলে যাওয়ার জন্য দরজার কাছে এসে আবারও থেমে যায়। এরপর কিছু একটা ভেবে পিছনে ফিরে আবার তিথির কাছে এগিয়ে যায় এবং তার সামনে দাঁড়িয়ে বলে, দেখো তিথি, আমার কিন্তু আর এই চোর পুলিশের খেলা ভালো লাগছে না। তুমি একটা সামান্য বিষয় কেন বুঝতে পারছো না? আমি তোমাকে সত্যিই ভালোবাসি, আর আমি চাই না তোমাকে হারিয়ে ফেলতে। এই জন্য আমাকে তোমাকে হারানোর ভয় থেকে এমনটা করতে হয়েছে। এর জন্য তুমি হয়তো এখন কিছুটা রেগে আছো, কিন্তু আমি এটাও জানি কিছুদিন পরে সব কিছু ঠিক হয়ে যাবে, এবং আমি আমার ভালোবাসা দিয়ে তোমার মন জয় করে নেব। তোমাকে বাধ্য করব আমাকে ভালোবাসার জন্য। তুমি না চাইতেও আমাকে ভালোবেসে ফেলবে একদিন। তুমি আমাকে খুঁজবে, নিজে থেকে খুঁজবে, আমাকে ভালোবাসবে। আজকে আমি যেমন তোমাকে হারানোর ভয় করছি, এই ভয়টা একদিন তুমি করবে, ভীষণভাবে করবে। আকাশের কথা শুনে দিদি হেসে ফেলল। আসলে হাসিটা ছিল আকাশকে ছোট করার জন্য না, কিন্তু এমনভাবে হাসলো যেন আকাশের কথাটা তার কাছে কোনো মজার ছড়ার মতো লাগলো। তিথি এবার নীরব হয়ে আকাশের দিকে কিছুটা চোখ সরু করে তার এক হাত গালে দিয়ে ভাবুকের মতো হয়ে বলল, সত্যিই বুঝি। আসলে এবার তো আমি ভয় পেয়ে গেলাম। এমনটা হতে পারে আমার সাথে। শোন আকাশ, স্বপ্ন দেখা ভালো বুঝলে, তবে জেগে জেগে নয়। তুই জেগে জেগে যে স্বপ্নটা দেখছিস সেটা কোনো দিনও সত্যি হবে না। আমি তোকে কখনোই ভালোবাসবো না, এটা আমি জানি। তুই কেন বুঝতে চাইছিস না? আমি কখনো কোনো দিন তোকে সেই নজরে দেখি নাই। তুই আমার স্নেহের পাত্র, তোকে আমি সব সময় সেই নজরে দেখেছি। কিন্তু তুই কিভাবে তাকাবি? এই বিষয়টা নিয়ে কথা বলতে চাইছি না। আমি যতই বিষয়টা নিয়ে কথা বলবো, ততই সেই বিষয়টা নিয়ে ভাববো, যেটা আমাকে পাগল করে তুলবে। এখন আমি ভাবছি, যদি এই বিষয়টা আমাদের দুই পরিবার জানতে পারে, তাহলে তাদের উপর দিয়ে কি যাবে, কি জবাব দেব তাদেরকে? আমি এটা হয়েছে শুধুমাত্র তোর জন্য, একমাত্র তোর জন্য। তুই কেন এমনটা করলি? এটা কোনো বোকামি বা ভুল ছিল না। এটা কিন্তু একটা অন্যায় ছিল যেটা তুই করেছিস। সে তুমি যাই বলো, ভুল বলো, অন্যায় বলো আর অপরাধ বলো, তোমার জন্য আমি সব কিছু করতে
রাজি আছি সব। তার জন্য যদি আমাকে পুরো পৃথিবীর বিরুদ্ধে যেতে হয় আমি সেটাও রাজি আছি। কিন্তু তারপরও আমি শুধুমাত্র তোমাকে চাই, তোমাকে হারাতে চাই না। বিশ্বাস করো আমি মরে যাব, সত্যি বলছি। ঠিক আছে তুমি চাইছো না, তাই বিষয়টা নিয়ে আমরা কথা বলি। ওকে, আমরা আর এই বিষয়টা নিয়ে কথা বলবো না। কিন্তু তোমাকে আমাকে একটা কথা দিতে হবে। আমি তোকে কোনো কথা দিতে পারবো না। তুই কিভাবে এক্সপেক্ট করিস আমি তোকে কোনো কথা দিব না, তোর কথা শুনবো? এটা একটু বেশি আশাবাদী হয়ে যাচ্ছিস না তুই প্রতিনিয়ত? সে তুমি যাই বলো আমি তাই, কিন্তু তারপরও তুমি যদি আমাকে কথা না দাও তাহলে কিন্তু আমি তোমার কথাটা শুনবো কি না ভেবে দেখব। এই জন্য তোমাকে আমাকে কথা দিতে হবে। আমি এখন যা বলবো তোমাকে তাই শুনতে হবে। আর যদি এমনটা না করো। আকাশ আর কোনো কথা বলতে পারল না, চুপ হয়ে গেল। তিথি এবার আকাশের দিকে গভীরভাবে একবার তাকালো। সে হয়তো কখনো এভাবে আকাশের দিকে তাকায়নি। ছেলেটা এত পাগল কেন? এটা কি সত্যি ওর ভালোবাসা নাকি অবাধ্য জেদ? তবে তিথি একটা কথা বুঝতে পারে, যাই থাকুক আকাশের নজরে কিছু তো একটা আছে যেটা তিথিকে ভেতর থেকে নাড়িয়ে দিতে সক্ষম। তাই তিথি নিজের নজরটা আকাশের চোখ থেকে সরিয়ে নিল এবং চুপচাপ দাঁড়িয়ে রইল। এটা দেখে আকাশ নরম সুরে তিথিকে বলল, কালকে সকাল থেকে তুমি রেগুলার ভার্সিটিতে যাবে। প্রতিদিন সকালে রেডি হয়ে থাকবে। আমি তোমাকে নিয়ে যাব এবং ভার্সিটি শেষে আমি আবার তোমাকে নিয়ে আসব। তবে চিন্তা করো না, এর মাঝে যে লম্বা সময়টা তুমি পাবে সেই সময়টাতে তোমাকে বিরক্ত করার জন্য হয়তো ভার্সিটিতে আমি থাকবো না। ভার্সিটিতে আকাশ থাকবে না। এই কথাটা শুনে কেমন জানি তিথির মাথার মধ্যে কথাটা বারবার বাড়ি খাচ্ছিল। তিথি এবার কেমন অদ্ভুতভাবে কোনো জিজ্ঞাসা না করেই আকাশের দিকে তাকালো। তিথি আকাশের দিকে তাকাতেই দেখলো আকাশ তার দিকে তাকিয়ে আছে। যেন তিথির কি অনুভূতি সেটা সে বুঝতে চাইছিল। আকাশ নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে তিথি আবারও তার নজর সরিয়ে নিল। এমন সময় আকাশ আবারও বলে উঠল, চিন্তা করো না, তুমি আর তোমার আশেপাশে আমাকে পাবে না। তবে হ্যাঁ, একটা কথা তোমাকে দিতে হবে। তোমাকে প্রতিদিন ভার্সিটিতে নিয়ে যাওয়া এবং নিয়ে আসার কাজটা তোমার আমাকে দিতে হবে। এটা যদি অনুমতি তুমি আমাকে না দাও তারপর আমি ছিনিয়ে নেব। কিছু করার নাই। কালকে সকালে রেডি হয়ে থেকো, আমি তোমাকে নিতে আসবো। আকাশ এবারও দরজার কাছে গেল এবং দরজায় হাত দিয়ে দরজাটা খুলে ঘাড় বাঁকা করে তিথির দিকে তাকিয়ে শুধু বলল, তুমি চাইলে আমি নিজেকে বদলে ফেলবো। ঠিক যেভাবে তুমি চাও সেভাবেই তোমার সামনে নিজেকে উপস্থাপন করব। কিন্তু সেই সুযোগ তোমার আমাকে দেওয়া লাগবে। তুমি চাইলে আমি পারবো। কথাটা বলেই আকাশ আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে দ্রুত চলে গেল। যাওয়ার সময় ড্রয়িং রুমে তিথির মা বাবার তাকে ডেকে খেয়ে যাওয়ার জন্য বলছিল, কিন্তু সে আর পিছনে ফিরে তাকায়নি, সোজা চলে গেছে। আকাশে যাওয়ার হাবভাব দেখে তিথির মায়ের কেমন জানি একটু আজব লাগলো, কিন্তু তারপরেও সে আর এ বিষয়ে মাথা ঘামলেন না। পরদিন সকালে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে গাড়ি নিয়ে তিথিদের বাড়ির সামনে এসে আকাশ বারবার ফোন দিতে লাগলো। তিথি সবে মাত্র রেডি হয়ে ব্যাগ আর ফোন হাতে নিতে যাবে, এমন সময় দেখে আকাশ বারংবার ফোন দিচ্ছে। তিথি একবার ভাবলো ফোনটা রিসিভ করবে কিনা, কিন্তু ততপর কি একটা ভেবে ফোনটা রিসিভ করলো। তিথি ফোন রিসিভ করার সাথে সাথে আকাশ বলে উঠল, অনেকক্ষণ ধরে নিচে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি চলে এসো। তোমাকে নিয়ে ভার্সিটিতে পৌঁছে দিয়ে আমাকে আবার এক জায়গায় যেতে হবে। আকাশ তিথিকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে হুট করেই ফোনটা কেটে দিল। এতে তিথি বেশ অবাক হলো এবং বিরক্তকর হলেও কিন্তু তারপর কিছু বলল না। সে সোজা বাড়ির বাইরে চলে এলো। এসে দেখে আকাশ গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন টিপছে। তিথি আজকে আকাশকে দেখে পুরোটাই অবাক হয়ে গেল, কারণ আজকে আকাশ অন্যান্য দিনের থেকে বেশ আলাদাই লাগছিল। সে আজকে অফিসে যাওয়ার জন্য প্রথমবার ফর্মাল ড্রেস পরে এসেছে, আর তাকে দেখতে কেন তামিল হিরোর থেকে কম লাগছে না। স্যুট বুট পরে হিরো সেজে এসেছে। তিথিকে নিজের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকতে দেখে
আকাশ নিজের দিকে একবার নজর করে দেখলো যে তাকে দেখতে কি কোনো কার্টুনের মতো লাগছে নাকি। তিথি এভাবে তাকিয়ে আছে। যখন সে ভালোভাবে নিজেকে পর্যবেক্ষণ করে দেখলো যে না, সব কিছু ঠিকঠাকই আছে, তখন সে আবারও তিথির দিকে এগিয়ে গেল এবং তিথির সামনে আঙুল দিয়ে দড়ি বাজিয়ে বলল, হ্যালো ম্যাডাম, কোনো সমস্যা? এভাবে তাকিয়ে আছেন কেন? সকাল সকাল ভূত দেখে ফেললেন নাকি? ভূত না, প্যাঁচা দেখে ফেলেছি। কথাটা বলেই তিথি আকাশকে আর কোনো কথা বলতে না দিয়ে এক হাতে হালকা ধাক্কা দিয়ে আকাশের নিজের সামনে থেকে সরিয়ে দিল। এরপর তিথি গট গট করে গাড়ির কাছে গিয়ে গাড়ির দরজাটা খুলে একদম পেছনের সিটে বসে পড়ল। আকাশ এবার নিজেও গাড়ির কাছে এগিয়ে গেল এবং গিয়ে কিছুক্ষণ তিথির দিকে তাকিয়ে থাকলো। আকাশকে নিজের দিকে দাঁড়িয়ে থাকতে দেখে তিথি আরও বেশি বিরক্ত হয়ে গেল এবং বিরক্তি নিয়ে বলল, এইভাবে দাঁড়িয়ে থাকবে নাকি যাবে? আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে, আজকে অনেক ইম্পর্ট্যান্ট একটা ক্লাস আছে। ও হ্যালো ম্যাডাম, আপনি কি কোনোভাবে আমাকে নিজের ড্রাইভার ভেবেছেন? এভাবে পেছনের সিটে এসে বসার মানে কি? আমি সামনে গিয়ে তোর সাথে বসবো না, তাই আমি পেছনে বসে আছি। এখন যদি তুই যেতে না চাস তাহলে বলে দে, আমি অন্য কোনো ব্যবস্থা করে নিচ্ছি। বাবা এখনো অফিসে যায়নি, বাবাকে বলছি আমাকে ভার্সিটিতে রেখে আসতে। এই, আপনি কি পাগল নাকি? জামাই থাকতে শুধু শুধু কেন নিজের বাবাকে বিরক্ত করবেন? বলুন তো, আপনার জামাই এসেছে আপনাকে নিয়ে যেতে, আর আপনি বলছেন আমার শ্বশুরকে কষ্ট দেবেন? ফাজিল মেয়ে, তাড়াতাড়ি সামনে এসে বসুন। পারবো না আমি। দুঃখিত, তাহলে আমিও যেতে পারবো না। এমনিতেও আমার আজকে ইম্পর্ট্যান্ট একটা কাজ আছে। এখন আপনি ভেবে দেখুন, আপনার জন্য যদি আমার সেই কাজটা না হয় তাহলে আমার কত বড় একটা ক্ষতি হবে। আপনি কি চান আপনার জন্য আমার কোনো ক্ষতি হোক? আকাশের কথা শুনে তিথি একটু নরম হলো, কিন্তু হঠাৎই আকাশের কথায় মানে বুঝতে পেরে সে মনে মনে ভাবতে লাগলো, স্যার হঠাৎ আজ কি হলো? এমন হিরো সেজে কোথায় যাচ্ছে? তারপর আবার বারবার বলছে ইম্পর্টেন্ট কাজ আছে। আচ্ছা, ও কে কোথাও যাচ্ছে? আজকে ওকে ভীষণ অন্যরকম লাগছে। কই, আগে তো এমন লাগেনি, তাহলে আজকে কেন লাগছে? তিথি মনে মনে এইসবই ভাবছিল। এমন সময় আকাশ পিছনের দরজা খুলে হাতের ইশারায় তিথিকে বাইরে বেরিয়ে আসতে বলল। তিথি বুঝলো আকাশ সত্যিই আজকে মজা করার মোডে নেই, হয়তো কোনো সিরিয়াস কাজ আছে, এই জন্যই সে এমন সিরিয়াসভাবে দাঁড়িয়ে আছে। তাই তিথি আর কোনো কথা না বলে বেরিয়ে এলো এবং গিয়ে সামনের সিটে বসলো। পুরো রাস্তা কেউ কোনো কথা বলেনি, শুধু তিথি বারবার আর চোখে আকাশকে দেখছে। যদিও আকাশ দুই একবার লক্ষ্য করেছে তিথি লুকিয়ে লুকিয়ে তাকে দেখছে, সে নিজেও মুচকে হেসেছে, কিন্তু তিথি সেটা বুঝতে পারেনি কিংবা বুঝতে দেয়নি। হঠাৎ করে আকাশ বলে উঠল, ম্যাডাম, আমি আপনারই ব্যক্তিগত সম্পত্তি, তাই এভাবে আর লুকিয়ে লুকিয়ে দেখার কিছু নেই। আমাকে ইচ্ছে মতো দেখতে পারেন, এতে আমি কিছু মনে করব না। আমি আবার আপনার মতো কিপটা না। এই, তুই আমাকে কিপটা কেন বললি? আমি কি কিপটামি করেছি তোর কাছে? কি কিপটামি করেছেন জানেন না? আমার বউটাকে আমার কাছ থেকে দূরে রেখেছেন, তারপর আবার বলছেন কি কিপটামি করেছেন। সব থেকে বড় কিপটামি করেছেন আপনি। 3 দিন আমার সামনে না এসে আমার বউটাকে দেখার হক থেকে আমাকে বঞ্চিত করার জন্য আপনি সব থেকে বড় কিপটুস। একদম বাজে কথা বলবি না, আমার বাজে কথা শুনতে পছন্দ হচ্ছে না। আচ্ছা, কোনোভাবে আপনি কি জানতে চাইছেন যে আমি কোনো ইম্পর্টেন্ট কাজে যেতে চাই? হঠাৎই আকাশের কথা শুনে তিথি অবাক হয়ে আকাশের দিকে তাকালো এবং মনে মনে ভাবতে লাগলো আকাশ কিভাবে বুঝলো তার মনে কি চলছে। সে তো আকাশকে একবারও কিছু বলেনি, তাহলে আকাশ কিভাবে বুঝলো? তখন আকাশ মুচকি হেসে বলল, তোমার মনের কথা বোঝার জন্য আমাকে আহামরি কোনো গ্যাজেট ব্যবহার করতে হবে না ডোরেমনের। আমি এমনিই বুঝতে পারি। আসলে বড্ড বেশি ভালোবাসি তো, তাই ভালোবাসার মানুষকে আর কষ্ট দিতে পারি না তোমার মতো। যাই হোক, আমি আজকে থেকে বাবার কোম্পানিতে জয়েন করছি, তাই সারা দিন তুমি আমাকে দেখতে পাবে না। আমি আর সারা দিন তোমাকে বিরক্ত করব না। তোমার পিছে পিছে ভালোবাসি ভালোবাসি বলে বিরক্ত করব না।
আর হ্যাঁ, বিকালে একা একা চলে এসো না প্লিজ, আমি তোমাকে নিতে আসবো। আকাশের কথাগুলো তিথি খুব মনোযোগ দিয়ে শুনছিল, যদিও কোনো উত্তর করেনি, কিন্তু তারপরেও কেন যেন তার বেশ অবাক লাগলো আকাশের এমন ব্যবহারে। যে ছেলেটা কেউ কেউ 10টার আগে টেনে ঘুম থেকে তুলতে পারতো না, সে ছেলেটা আজকে এত সকালে রেডি হয়ে অফিসে যাচ্ছে, তা আবার কোনো উপদেশ ছাড়াই। হঠাৎই এসব ভাবতে ভাবতে তিথি আনমনেই বলেই ফেলল, হঠাৎ কোম্পানিতে যাওয়া ব্যবসায়িক হওয়ার শখ হয়েছে? জি না, বউকে তো আর বাবার টাকায় খাওয়াতে পারি না, বা শ্বশুরের ঘাড়ে ফেলে রাখতে পারি না। বিয়ে যখন করেছি, দায়িত্ব তো নিতে হবে, এজন্য কিছু না কিছু তো করতে হবে। এটা শুধুমাত্র শুরু। ইনশাল্লাহ পরবর্তীতে ভালো কিছু করব। আপাতত আমি নিজের বউকে কারোর উপরে বোঝা করে রাখতে চাই না। বিয়ে যখন করেছি, তাই তো আমার বউয়ের পুরো দায়িত্বটা আমি নিজের কাঁধে নিতে চাই। আকাশের কথা শুনে বিস্ময়ে তিতির চোখ বড় বড় হয়ে গেল এবং সে মনে মনে ভাবতে লাগলো, এই ছেলেটা সত্যিই আমাকে এতটা ভালোবাসে? আমার জন্য নিজের এত সুন্দর জীবন সে এখন গুছিয়ে নিচ্ছে। আগে যে ছেলে বন্ধু বান্ধব আড্ডা বখাটেপনা ছাড়া আর কিছুই ছিল না, সেই ছেলেটা এখন শুধুমাত্র তার জন্য নিজের দায়িত্ব নিজে বুঝে নিতে শিখেছে। সত্যিই কি তিথি এতটা ভাগ্যবান, নাকি অন্য কিছু? সে বুঝতে পারছে না কি হচ্ছে তার সাথে। তাই সে আর কোনো কথা বলল না। আকাশ তিতিকে নিয়ে সরাসরি ভার্সিটির গেটে নামিয়ে দিল। তিতি গাড়ি থেকে নেমে ভার্সিটির ভেতরে যাচ্ছিল, এমন সময় আকাশ গাড়ি থেকে নামলো। হঠাৎ করেই আকাশকে দূর থেকে দেখে কেউ চিনতে পারছিল না, যেন মনে হচ্ছিল কোনো সুপারস্টার তিতিকে ইউনিভার্সিটিতে দিতে এসেছে। আকাশের সাদা শার্ট, ফর্মাল লুক, কালো সানগ্লাস, চুলগুলো জেল দিয়ে একদম সেট করা দেখে সবাই, বিশেষ করে ভার্সিটির মেয়েরা যেন চোখ দিয়ে আকাশকে গিলে খাচ্ছিল। বিষয়টা তিতি লক্ষ্য করলো। এটা দেখে তার কেমন জানি খারাপ লাগলো, কষ্টও লাগলো এবং জেলাসি ফিল হতে লাগলো। হঠাৎই করে আকাশ তিথির কাছে এসে বলল, ভুলে যেও না, তোমার জন্য কেউ একজন এসে অধীর আগ্রহে অপেক্ষা করবে, তাই দয়া করে অপেক্ষার সময়টা লম্বা করো না। তিতিকে দেখে মনে হলো সে যেন আকাশের কোনো কথাই শোনেনি। সে আশেপাশে তাকিয়ে দেখে সকল মেয়ে নজর দিয়ে যেন আকাশকে গিলে খাচ্ছে। এটা দেখে তিথির বেশ বিরক্ত হচ্ছিল, একদমই সহ্য হচ্ছিল না ওর। তাই সে বিরক্ত হয়ে আকাশকে ঝাড়ি দিয়ে বলল, এই যাবি নাকি? যা এখান থেকে। আর তোকে এখানে আসা লাগবে না, আমি নিচেই চলে যেতে পারবো। সরি ম্যাডাম, আপনার এই কথাটা রাখতে পারলাম না। ঠিক আছে, আসবি ভালো কথা। তোকে যেন আমি গাড়ি থেকে আর বের হতে না দেখি। গাড়ির মধ্যে বসে থাকবি এবং এখানে এসে আমাকে কল করবি। যদিও তার প্রয়োজন হবে না, আমি তার আগেই চলে আসব। তিথির কথা কেমন কেমন যেন আকাশের কাছে অদ্ভুত মনে হলো। তাই সে তিথির দৃষ্টি অনুসরণ করে চারপাশে তাকিয়ে দেখে আশেপাশে মেয়েরা তাদের দিকে তাকিয়ে আছে, যেটা দেখে তিথি বিরক্ত হচ্ছে এবং রেগেও যাচ্ছে। এটা দেখে আকাশ নিজেও মনে মনে বেশ খুশি হলো। অন্য মেয়েরা আকাশকে দেখায় তিথির খারাপ লাগলে কষ্ট হচ্ছে। তাহলে কি তিথি আস্তে আস্তে আকাশের প্রতি দুর্বল হয়ে পড়ছে, নাকি আকাশ একটু বেশি আশা করে ফেলছে? আকাশ আর কোনো কথা না বলে দিদিকে রেখে সে গাড়ি নিয়ে চলে গেল। আকাশ চলে যেতেই আশেপাশে তাকিয়ে দেখলো মেয়েরা কেমন যেন হতাশ চোখে ফিরে গেল, যা দেখে তিথির মনে মনে বেশ ভালোই লাগলো এবং সে ফ্রেশ মাইন্ডে ভার্সিটির ভিতরে প্রবেশ করতে হঠাৎ কোথা থেকে দৌড়ে তার বান্ধবী এসে তাকে জড়িয়ে ধরে এবং বলতে থাকে, খুব তো বলতে, প্রেম করব না আকাশ যখন তোর পিছে পিছে ঘুরতো এবং তোকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করতো যে সে তোকে কতটা ভালোবাসে, তখন তো বলতে না, ও তো আমার ছোট ভাই, ওকে তো আমি এই নজরে দেখি না, তোরা ভুল ভাবছিস, ও আমাকে ভালোবাসে না, ও হয়তো আমাকে সম্মান করে, এই জন্য আমার প্রতি এত পজিটিভ থাকে। ভাইরা নাকি সবসময় বোনদের নিয়ে পজিটিভ থাকে, তাই হয়তো আকাশও আমাকে নিয়ে পজিটিভ। এমন কথা বলে তো বারবার পার পেয়ে যেতে, কিন্তু আমরা ঠিকই বুঝতাম ওর চোখে কি আছে। এখন তো ঠিকই নিজে বুঝো, তাই না? তা কবে থেকে চলছে তোমাদের মধ্যে এইসব? আমি আগে যা বলতাম এখনো তাই বলি। আমি কখনো ভুল কিছু বলি নাই, আমি কখনোই ওকে সেই নজরে দেখি নাই। কিন্তু তোরা বারবার আমাকে বিরক্ত করিস। কিসের জন্য এসব ফালতু কথা বলে? আর কি চলছে ওরা আমার সাথে?
ওর আমার মধ্যে কিছুই চলছে না। ও শুধু আমাকে ড্রপ করতে এসেছিল, এছাড়া আর কিছুই না। হ্যাঁ, এসব আমরা বুঝি, বুঝলেন? অনেক সুজি খেয়েছিলাম তো ছোটবেলায়, তাই সবটাই বুঝি, কোনটা ভালোবাসা কোনটা বাহানা, এগুলো সবই বুঝি। দেখ, এইসব কিন্তু আমার একদম বিরক্ত লাগছে। তোরা যা নয় তাই বলছিস, যেগুলো সত্যি না। ওর আর আমার মাঝে কিছুই চলছে না। আর ওকে আমি কখনোই সে নজরে দেখি নাই যে ওকে আমাকে ভালোবাসতে হবে। আর আমি আগেও বলেছি, এখনো তাই বলি, আমি কখনো প্রেম করব না। তোর এই কথাটা না হয় মেনে নিলাম, আকাশ তোর ছোট, তোর খালাতো ভাই, তাই জন্য তুই তাকে পাত্তা দিতি না। কিন্তু এটা তুই কি বললি, প্রেম করবি না? তার মানে কি তুই কখনো বিয়ে করবি না? বিয়ে করব না? এটা আবার কখন বললাম? বিয়ে করাটা তো আমার স্বপ্ন, এটা তো আমি করব, কিন্তু প্রেম করব না। প্রেমের সাথে বিয়ের কোনো সম্পর্ক নেই। বিয়ের পরেও প্রেম করা যায় জামাইয়ের সাথে। ছেড়ে দে মা, তোকে আমি বুঝাতে পারবো না, না তোর কথা আমি বুঝতে পারবো, তাই বাদ দে তো দোস্ত। তুই তো আকাশকে ভালোবাসিস না, তাহলে তোর ভাইয়ের সাথে আমার সেটিং করিয়ে দে না। তোর ভাইকে আজকে কি লাগছিল রে, পুরো তামিল হিরো। আমি তো পুরোই ক্রাশ খেয়ে গেছি। দেখ দোস্ত, প্লিজ না করিস না, সেটিং করিয়ে দে না। তিথির বান্ধবী মিমের কথা শুনে তিথি এবার বেশ রাগ হতে লাগলো মিমের উপরে। সে কেন আকাশের দিকে এভাবে নজর দিবে, যেখানে সে জানে আকাশ তিথিকে ভালোবাসে? না হলে কেন এভাবে বলবে? এরপর তিথি রাগ করে বলল, তুই নিজেও না একটু আগে বললি আকাশ আমাকে পছন্দ করে, আমাকে ভালোবাসে। তাহলে তুই কিভাবে আকাশের দিকে এই নজরে তাকাতে পারিস, যেখানে আকাশ অন্য কাউকে ভালোবাসে? তোকে পাত্তাই দিবে না, এটা তুই জানিস। তাহলে কেন তুই বারবার আকাশকে ভালোবাসার কথা বলছিস? আমি এটা বুঝতে পারছি না। তাই কি হয়েছে, সব প্রেমিক পুরুষকে নিজেদের ভালোবাসায় সার্থক হবে এমন তো না, কিছু ব্যর্থ হয়। আর সেই ব্যর্থ প্রেমিকদের জীবনে আসা আমাদের মতো মেয়েরা, যারা তাদেরকে আবার নতুন করে ভালোবাসা শেখায়, নতুন করে জীবনে বাঁচতে শেখায়। আমিও না হয় আকাশের জীবনের সেই নারী হয়ে যাব। তুই কি ভুলে গিয়েছিস যে আকাশ বয়সে আমার থেকে 1 বছরের ছোট? তার মানে সে তোর থেকেও বয়সে অনেক ছোট। ঠিক কিভাবে তোর থেকে বয়সে ছোট একটা ছেলেকে এইভাবে ভালোবাসার কথা বলতে পারিস? তিথি বারবার এভাবে বাহানা করে এই বিষয়টাকে অন্যদিকে ঘুরিয়ে নেওয়া দেখে তিথির বান্ধবী মিম খুব ভালোভাবে বুঝতে পারে তিথির মনে মনে অন্য কিছু চলছে, এবং সে বলুক না বলুক সে নিজেও আকাশকে পছন্দ করে, এবং আকাশ অন্য কোনো মেয়ের সঙ্গে মিশুক বা অন্য কোনো মেয়ের সঙ্গে কোনো সম্পর্কে যাক, এটা তিথি কখনোই চায় না। তাই তিথির বান্ধবী এবার মনে মনে হাসলো এবং ভাবলো, তুমি যতই বলো বান্ধবী, তুমি নিজেও যে ভেসেছ এটা তোমাকে স্বীকার করতে হবে। তবে এই দিনটা বেশি দূরে নয়, যেদিন তুমি নিজে এসে বলবে যে আমি ঠিক ছিলাম, তুই ভুল ছিলি। তুই নিজেই এসে বলবি যে তুই আকাশকে ভালোবাসিস এবং অনেক বেশি ভালোবাসিস। সেই দিনটার অপেক্ষায় থাকলাম। হঠাৎ করে তিথি তার বান্ধবীকে এত গভীর মনোযোগ দিয়ে কিছু একটা ভাবতে দেখে হালকা করে ধাক্কা দিল এবং বলল, কিরে, এত মনোযোগ দিয়ে কি ভাবছিস বলতো? না কিছু না, আমাদের দেরি হয়ে যাচ্ছে, চল ক্লাসে যাই, ক্লাসে করে আসি। আচ্ছা শোন, আজকে ক্লাসে একটু ক্যান্টিনে আসিস, বিগত ক্লাসের নোট নিয়ে তোর সাথে কিছু কথা আছে। না, ক্লাস শেষে ক্যান্টিনে যেতে পারবো না। আকাশ আসবে আবার নিতে। তখন যদি দেখে আমি এখানে নেই, তাহলে বজ্জাত মেয়েগুলো আবার ওকে চোখ দিয়ে গিলে খাবে। তিথি কথাগুলো আনমনে বলে ফেললেও যখন দেখলো তার সামনে দাঁড়িয়ে বান্ধবী মিম চোখ মুখ কুঁচকে তাকিয়ে আছে, তখন কথাগুলো ঘোরানোর জন্য কেবল একটা হাসি দিয়ে বলল, না, আসলে ব্যাপারটা হয়েছে কি, হয়েছে থাক, আপনাকে আর কিছু বোঝাতে হবে না, আমি বুঝেছি। চলেন ক্লাসে যাই। তিথি আর তার বান্ধবী সুন্দর করে নিজেদের ক্লাস শেষ করে কথা বলতে বলতে বাইরে এসে দেখে আকাশ গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন টিপছে। তিথি আশেপাশে তাকিয়ে দেখে মেয়েগুলো কেমন যেন হুমড়ি খেয়ে পড়ে দাঁড়িয়ে আকাশকে দেখছে। যেটা দেখে তিথি আরও বেশি রেগে যায় এবং তিথিকে দেখে যেতে দেখে তার বান্ধবী মনে মনে হাসতে থাকে। তিথির বান্ধবী হাসি যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। সে আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে দ্রুত আকাশের সামনে এসে দাঁড়ালো এবং রাগ দেখিয়ে বলল, এই তোকে না বলেছিলাম তুই এসে আমাকে এখানে দেখতে না পেলে গাড়ি থেকে বের হবি না, আমাকে ফোন দিবি। তুই এখানে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? হঠাৎ করেই তিথিকে এমন আজব কথাবার্তা বলতে দেখে আকাশ খুব একটা অবাক হয়।
এবং সে কিছুই বুঝতে পারে না তিথি কি বলতে চাইছে। আকাশ নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে তিথি আরও রেগে গিয়ে বলে, এই তোর কি সমস্যা? যেটা বলছি সেটা কানে যাচ্ছে না? আমার কথা না শোনা তোর কোনো রোগ আছে? যখন যেটা বলবো তখন সেটার উল্টোটা না করলে তোর পেটের ভাত হজম হয় না? আরে আপনি আবার রেগে যাচ্ছেন কেন? আমি কি এমন করলাম? আমি তো এসে দেখলাম আপনি নেই, তাই গাড়ির মধ্যে বসে বসে বিরক্ত হচ্ছিলাম। এই জন্য ফোন বের করে ফোন টিপছিলাম এবং আপনার জন্য অপেক্ষা করছিলাম, কারণ আমার কাজ আজকে একটু তাড়াতাড়ি শেষ হয়েছে। আজকে অফিসের প্রথম দিন, এই জন্য বাবা বলল বাসায় ফিরে যেতে। কিন্তু এসে যখন দেখলাম আমি আগে চলে এসেছি, আপনার ক্লাস শেষ হয়নি, তাই আর আপনাকে ফোন দিয়ে বিরক্ত করিনি। আকাশের কথা শুনেও তিথি দমে গেল না, সে আরও রেগে গেল। হ্যাঁ, এসে যেই দেখেছিস আমি নেই, অমনি নিজের এই চেহারাটা অন্য মেয়েদের গিলে খাওয়ার জন্য বের করে রেখেছিস, তাই না? ফালতু ছেলে, সর এখান থেকে। আশ্চর্য, আপনি রেগে যাচ্ছেন কেন? আজকে প্রথম তো আমি ভার্সিটিতে আসছি না, আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমিও এই একই ভার্সিটির স্টুডেন্ট। যদিও আপনার জুনিয়র, কিন্তু প্রতিদিন এসেছি। প্রতিদিন এই মেয়েরা আমাকে দেখেছে, আজকে প্রথম দেখছে না। হ্যাঁ, প্রথম দিন তো মেয়েদেরকে নিজের চেহারা দেখাতেই আসতি। আমি কি জানতাম না? আমি ঠিকই জানতাম, ঠিকই বুঝতাম। এর জন্যই তো তোর থেকে নিজেকে দূরে দূরে রাখতাম। সব ভালোবাসা জানলা দিয়ে পালায়, জানা ছিল আমার। তিথির এভাবে হুট করে রেগে যাওয়া দেখে আকাশ কিছুই বুঝে উঠতে পারল না। আসলে তিথি কেন রেগে যাচ্ছে? সে তো ভুল কিছু বলেনি, তাহলে কেন তিথি রেগে গেল? আজকাল তিথিকে সে কোনোভাবেই বুঝতে পারে না। আসলে কখন কি চলে তিথির মনের ভিতরে, কিন্তু তারপরেও সে আর কিছু বলল না। কথা না বাড়িয়ে তিথি গাড়িতে বসলো, সেও ড্রাইভিং সিটে বসলো। গাড়ি স্টার্টও দিয়ে চললো। গাড়ি চলার পুরো সময় কেউ কারোর সাথে কথা বলেনি, শুধু একে অপরকে লুকিয়ে লুকিয়ে লক্ষ্য করেছে। হঠাৎ তিথি লক্ষ্য করলো তাদের গাড়ি বাইরের রাস্তা দিয়ে যাচ্ছে না, বরঞ্চ উল্টো কোনো রাস্তা দিয়ে যাচ্ছে। এটা দেখে তিথি আকাশের দিকে তাকালো। আকাশ সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছে। তখন সে আর চুপ করে না থেকে প্রশ্ন করলো, এই কোথায় যাচ্ছিস তুই আমাকে এভাবে নিয়ে? আমাদের তো বাড়ি যাওয়ার কথা ছিল, তাহলে তুই কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? যাচ্ছি কোথাও একটা নিয়ে। কেন, আপনার কি ভয় করছে? আমি আছি না, ভয় কিসের? তুই আছিস এই জন্যই তো বড় ভয়। তোকে দিয়ে তো বিশ্বাস নেই, তুই আবার কোথাও কোন জায়গায় নিয়ে গিয়ে আমাকে দিয়ে কি করিয়ে নিস, তোর তো ভরসা নেই। এই কথাটা শুনে আকাশ বুঝতে পারল তিথি এখন প্রচণ্ড রেগে আছে। সেদিন বিয়ের ব্যাপারটা, কারণ সেদিনও আকাশ তিথিকে ভার্সিটি থেকে নিয়ে গিয়ে ঘুরতে যাওয়ার নাম করে বন্ধুর বাগান বাড়িতে নিয়ে গিয়েছিল এবং সেখানে ব্ল্যাকমেল করে কাবিননামায় সই করিয়ে নিয়েছিল। তিনি এখনও অভিমান করে আছে, এটা আকাশ বুঝলো, তাই সে আর কিছু বলল না। যদিও তিথির এই কথাটা শুনে তার খুব কষ্ট হলো। সে আকাশকে ভরসা করে না। এরপর দুজনেই চুপ করে রইল। তবে আকাশ গাড়ি চালিয়ে নিয়ে এলো একটা নদীর পাড়ে। সেখানে ফাঁকা মাঠটা খুব সুন্দর, আশেপাশে কাশফুলের সারি, কোনো মানুষজনও নেই। দুপুর হাওয়ায় সবাই কাজে ব্যস্ত, তাই এই জায়গাটা নিরিবিলি শান্ত। জায়গাটা দেখেই তিথির মন ভালো হয়ে গেল। তিথি গাড়ি থেকে নেমে নদীর দিকে তাকিয়ে চোখ বন্ধ করে লম্বা একটা শ্বাস নিল। আকাশ সেটা লক্ষ্য করে বুঝতে পারলো জায়গাটা তিথির খুব পছন্দ হয়েছে এবং সে এখন উপভোগ করছে এই সময়টা। তিথি আনমনে নদীর পানিতে পা ডুবিয়ে বালিতে হেঁটে চলেছে। আকাশ তিথির পাশে নীরবে হাঁটছে, কারোর মুখে কোনো কথা নেই, যেন তারা দুজনেই চাইছে সময়টা এখানেই থেমে যাক। তারা দুজনেই নিজেদের মতো করে সময়গুলোকে অনুভব করতে ব্যস্ত। হালকা বাতাস বয়ে চলেছে দক্ষিণ দিক থেকে, আর সেই বাতাস এসে আছড়ে পড়ছে তাদের দুজনের মুখে। তিথির মুখের উপরে ছোট্ট চুলগুলো বেশ বিরক্ত করছিল তাকে। আকাশ সেটা লক্ষ্য করলো এবং আকাশ চুলগুলো হালকা করে তিথির কানের পিছনে গুজে দিল। হঠাৎ এই আবহাওয়া এবং এই পরিস্থিতিতে আকাশের স্পর্শ যেন ভেতর থেকে কাঁপিয়ে তুলল তিথিকে।
তিথি এই অনুভূতিটা যেন নিজের ভেতরে নিতে চাইল এবং সে চোখ বন্ধ করে সেটা অনুভব করলো। বিষয়টা আকাশ লক্ষ্য করলো এবং হালকা করে হেসে উঠল। আকাশ মনে মনে ভাবল, তবে কি তিথি আপু আমাকে মেনে নিচ্ছে? আস্তে আস্তে আমার ভালোবাসাটাকে অনুভব করছে, নাকি আমি যেটা ভাবছি সেগুলো ভুল? এই সময়গুলো কি সব সত্যি নাকি স্বপ্ন? সত্যি কি তিথি আপু আমার পাশে আছে, আমার ভালোবাসার গভীরতা অনুভব করছে? আকাশ হঠাৎ করে কিছু একটা ভাবতে দেখে তিথি আবারও বলল, হঠাৎ করে কি এত ভাবছিস তুই? না, কিছু না। আচ্ছা তিথি আপু, একটা কথা বলবো তোমাকে। আকাশ এতটা অসহায়ভাবে কথাটা বলল যে যেটা তিথি শুনে অনুভব করতে পারলো কিনা জানি না, তবে তিথি যেন আবারও বেশি নীরব হয়ে গেল এবং খুব গভীরভাবে আকাশের দিকে চেয়ে রইল। তার কথাটা শোনার জন্য আকাশ যখন লক্ষ্য করলো তিথির দিকে, যে তিথি তার দিকে কিভাবে তাকিয়ে আছে, তখন আকাশের দৃষ্টি আটকে গেল। তিথির নজরে সে কি বলবে কিছুই ধরতে পারছিল না। দুজন দুজনকে এমনভাবে দেখছে যেন দুজন বহু বছর পর দেখা হলো একসাথে। হঠাৎ করে দূর থেকে একটি ফুটবল এসে পড়লো আকাশের পায়ের কাছে। তখন দুজনের আশেপাশে তাকে নিজেদেরকে স্বাভাবিক করার চেষ্টা করলো। তিথি বেশ লজ্জায় পড়ে গেল। আকাশ যখন লক্ষ্য করলো তিথি লজ্জা পাচ্ছে, তখন তিথিকে স্বাভাবিক করার জন্য হুট করেই বলটি নিয়ে সামনের দিকে এগিয়ে গেল এবং দেখলেও কিছু বাচ্চারা ফুটবল খেলছে। তখন আকাশও বাচ্চাদের সাথে ফুটবল খেলতে ব্যস্ত হয়ে গেল। দূর থেকে তিথি বিষয়টা লক্ষ্য করলো এবং আকাশের মাঝে হারিয়ে গেল। তিথি মনে মনে ভাবল, এই ছেলেটা যদি কোনোভাবে জানতে পারে তার ভালোবাসার মানুষ কখনো তার হতে পারবে না, চাইলেও হতে পারবে না, তাহলে কে? ছেলেটা এত সহজে নিজেকে মানিয়ে নিতে পারবে? আমি তো বুঝতাম ও আমাকে ভালোবাসে। আমি কি ওকে ভালোবাসি না? সেটাও তো না। আমিও ওকে ভালোবাসি, কিন্তু নিজের ভালোবাসাটাকে সব সময় দাবি রেখেছিলাম। নিজের অনুভূতিগুলোকে সব সময় সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিলাম, শুধু এই জন্য যেন ওকে কষ্ট পেতে না হয়। কিন্তু পুরো পৃথিবীতে এত মেয়ে থাকতে ও কেন আমাকে ভালোবাসলো? এই কষ্টটা তো ওর প্রাপ্য ছিল না। তাহলে কেন? হে আল্লাহ, তুমি ওকে রক্ষা করো, ওর সহায় হও। ছেলেটা কত সহজ সরল, কত সুন্দর, বাচ্চাদের সাথে মিশে গিয়েছে। এত সরল, এত আবেগী, এত ভালো একজন মানুষকে আমি কিভাবে কষ্ট দিব? ও যত আমার প্রতি আসক্ত হবে তত কষ্ট আরো বেশি পাবে। আমাকে যত দ্রুত সম্ভব কিছু একটা করতে হবে যেন ও আমাকে ঘৃণা করে। হে আল্লাহ, তুমি আমাকে ধৈর্য দাও। আকাশ খেলতে খেলতে লক্ষ্য করলো তিথি দূরে দাঁড়িয়ে তাকে দেখছে এবং কিছু একটা ভাবছে। তাই সে চোখের ইশারায় জিজ্ঞাসা করলো তিথি কি ভাবছে, কিন্তু দ্বিতীয় চোখের ইশারায় বুঝিয়ে দিল কিছুই না। তখন আকাশ বাচ্চাদের সাথে দুষ্টুমিতে ব্যস্ত। এমন সময় নীরব হয়ে তিথি পুরো বিষয়টা দেখছিল এবং যেন এই সময়টার মধ্যে সে হারিয়ে গিয়েছিল। সে বারবার আল্লাহর কাছে প্রার্থনা করছিল যেন এই সময়টা আল্লাহ এখানেই থামিয়ে দেন, এই সময়টা যেন আর কখনো শেষ না হয়। কিন্তু চাইলে তো আর সব কিছু সম্ভব হয় না। তিথির ক্ষেত্রে তাই হলো। সে চাইলেও যে সময়টা এখানে আটকে পড়ে যায়, কিন্তু চাইলে কি আর সেটা সম্ভব হয়? সেটা হলো না। আকাশ খেলা শেষ করে তিথির সামনে এসে দাঁড়ালো। বাচ্চারা ততক্ষণে চলে গিয়েছে। আকাশ এসে দেখে এখনো তিথি কিছু একটা তো ভাবছে। তখন আকাশ তিথিকে দাঁড় করায়, তার দুই কাঁধে হালকা করে হাত রেখে নিজের সামনে দাঁড় করিয়ে তিথির চোখের দিকে তাকিয়ে বলে, আচ্ছা তিথি আপু, তুমি কি সত্যি সত্যি আমার ভালোবাসাটা বোঝো না, নাকি বুঝতে চাও না? বলো তো, আমি যে তোমার থেকে ছোট, এটা কি আমার হাতে ছিল? সেটা তো নয়, সেটা তো ছিল সৃষ্টিকর্তার ইচ্ছা। তুমি হয়তো ভুলে যাচ্ছ, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও কিন্তু হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়সে ছোট ছিল। আমি তো তোমার 1 বছরের ছোট, কিন্তু আমাদের প্রিয় নবী হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রায় 15 বছরের ছোট ছিল। তারা কি সংসার করেনি? আল্লাহ তাআলা কি তাদেরকে মেনে নেয়নি? তাহলে তুমি আমাদের সম্পর্কটাকে এত ছোট করে দেখছো কিসের জন্য? যেখানে আমাদের রব এটা মেনে নিয়েছে, আমাদের রব
এই সম্পর্কের বৈধতা দিয়েছে, তাহলে তুমি কেন পিছিয়ে যাচ্ছ? কেন আমাকে এত কষ্ট দিচ্ছ? তিথি আকাশের কথা শুনে থমকে দাঁড়িয়ে গেল। আকাশের চোখের দিকে তাকিয়ে সে চোখে কতটা গভীর ছিল, কতটা সত্যতা ছিল, সেটা তিথি খুব সহজেই বুঝতে পারল। কারণ তার ভালোবাসা তার চোখ বেয়ে পড়ছিল। হ্যাঁ, আকাশ কান্না করছিল, যেটা তিথি দেখে তিথিরও বেশ কষ্ট হচ্ছিল। তার বুকের বাঁ পাশটা যেন দুমড়ে মুচড়ে যাচ্ছিল। তার ভেতরে অনেক কষ্ট হচ্ছিল। তিথি কি বলবে যেন নিজের ভাষা হারিয়ে ফেলেছে। ছেলেরা কান্না করে? হ্যাঁ, সত্যি ছেলেরা কান্না করে। যখন তার ভালোবাসায় আঘাত পড়ে, ঠিক তখন ছেলেরা ভেঙে পড়ে। এই তো আকাশ এত ভেঙে পড়েছে যে ছেলেটা সারাদিন বন্ধু বান্ধব নিয়ে আড্ডা, গান বাজনা, খেলাধুলা সব নিয়ে মাতামাতি করতো, সেই ছেলেটাই এখন নীরব হয়ে গিয়েছে। সে ছেলেটা তার ভালোবাসার জন্য তার ভালোবাসার মানুষের কাছে ভিক্ষা চাইছে, বারবার অপমানিত হচ্ছে। যে ছেলেকে পুরো কলেজের মেয়েরা ভালোবাসে, তার সঙ্গ পাওয়ার জন্য পাগলামি করে, সেই ছেলেটা পাগলামি করছে। তিথির নিজেরও চোখ দিয়ে হয়তোবা কয়েক ফোঁটা পানি পড়ল, যেটা সে খুব সাবধানে লুকিয়ে মোছার চেষ্টা করলো, কিন্তু তারপরেও আকাশের চোখে ধরা দিল। এমন সময় তাদের দুজনের এই আবেগঘন মুহূর্তটা আরও আবেগঘন করার জন্য আকাশটা হয়তো আবেগী হয়ে গেল। হয়তো আকাশ এবার তার বুক ছিঁড়ে কান্না করে দিবে। আকাশে ঘন কালো মেঘের জমাট বাঁধল চারিদিকে, বিদ্যুৎ চমকাচ্ছে এবং আকাশও অশান্ত হয়ে গিয়েছে। জমির আকাশের সাথে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। হঠাৎ বৃষ্টির পানি তাদের দুজনের ওপরে পড়ায় দুজন স্বাভাবিক হয়ে বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে বৃষ্টি ভেজার হাত থেকে বাঁচার জন্য ছুটে গাড়ির কাছে চলে গেল। দুজনে গাড়ির মধ্যে বসে হাঁপাচ্ছে। এমন সময় আকাশের দৃষ্টিকে থামলো তিথির দিকে। তিথি আজকে একটা সাদা কালারের ড্রেস পরে এসেছিল। বৃষ্টিতে দৌড়ে আসার সময় বেশ খানিকটা ভিজে গিয়েছে এবং তিথির শরীরের বেশ কিছু অংশ এখন স্পষ্ট আকাশের সামনে দৃশ্যমান হয়েছে। তিথি এখনও হাঁপাচ্ছে। আকাশ এখনও তিথিকে ঘোর লাগা দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে। হঠাৎ চারপাশটা নীরব এবং শান্ত হওয়ায় তিথি ভুট করে আকাশের দিকে তাকায়। তিথি আকাশের দিকে তাকাতেই থমকে যায়। আকাশ কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে তার থেকে তাকিয়ে আছে। তিথি ঠিক বুঝে উঠতে পারছিল না আকাশ এমন কেন করছে। তখন আকাশের দৃষ্টি অনুসরণ করে সে নিজের দিকে চেকে থমকে গেল। অবাক হয়ে তার চোখ গোল গোল হয়ে গেল। তিথি নিজের ওড়নাটা ভালো করে নিজের গায়ে জড়িয়ে নিতে লাগলো। এমন সময় হুট করেই আকাশ তিথিকে আটকে দিল এবং তিথির হাত ধরে ফেলল। হঠাৎ করেই তিথির হাত ধরে ফেলায় তিথি বেশ অবাক হয়ে গেল এবং তিথি আকাশের দিকে তাকালো। তিথি আকাশের দৃষ্টি দেখে এমনভাবে মনে মনে বেশ ঘাবড়ে গেল। তিথি এটুকু বুঝতে পারছে যে আকাশ এখন আর নিজের মধ্যে নেই। তিথি যখনই আকাশকে কিছু বলতে যাবে তখনই আকাশ নিজের আঙুল দিয়ে তিথির ঠোঁট স্পর্শ করে, তিথিকে আটকে দেয়, কিছু বলতে দেয় না। এরপর আকাশ বেশ কিছুটা তিথির দিকে এগিয়ে আসে এবং তিথির গালে হাত দিয়ে ঠোঁটে এক আঙুলে স্লাইড করতে থাকে, যেটাতে তিথি আরও বেশি কেঁপে কেঁপে ওঠে। হঠাৎ করেই আকাশের এমন স্পর্শে তিথির পুরো শরীর অবশ হয়ে যায়। সে যেন মুভ অন করা ভুলে গেছে। মনে হচ্ছিল যেন তিথি প্যারালাইসিস হয়ে গেছে। সে কি করবে, কি বলবে, কিছুই বুঝে উঠতে পারছিল না। তিথির সমস্ত শরীর ঠান্ডা বরফ হয়ে গিয়েছে। এর মধ্যেই হঠাৎ করে আকাশ যখন তিথির আরও কাছে এগিয়ে আসতে লাগলো, অমনি তিথি নিজের চোখ বন্ধ করে ফেলল। তিথির চোখ বন্ধ করে থাকলেও তিথি এইটুকু বুঝতে পারলো আকাশ তার আরও কাছে আসতেছে, কারণ আকাশের গরম নিঃশ্বাস তিথির সমস্ত মুখে পড়ছিল। হঠাৎ করেই তিথি কিছু বলতে যাবে এমন সময় তৃতীয় অনুভব করলো আকাশ আর তার থেকে খুব বেশি একটা দূরে নয়, একদম কাছে চলে এসেছে। আকাশ তিথির একদম কাছে এসে তিথির ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নেয়। হঠাৎ এমন কাণ্ডে তিথি যেন জ্ঞান শক্তি হারিয়ে ফেলে। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তবে এইটুকু বুঝতে পারছিল আকাশ তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। আকাশ সেদিন যেভাবে তিথির উপরে নিজের রাগ দেখাচ্ছিল, আজকে পুরোটাই তার ভিন্ন। আজকে যেন আকাশ নিজের পুরো ভালোবাসাটা তিথির কাছে প্রকাশ করেছে এবং উজাড় করে দিয়েছে।
আকাশ বেশ আবেশে তিথিকে নিজের কাছে নেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হবার পর হঠাৎ করে তিথি আকাশকে নিজের থেকে কিছুটা দূরে সরিয়ে দেয় হালকা ধাক্কায়, এবং আকাশও বুঝতে পারে সে যে কী করতে যাচ্ছিল এবং পরিস্থিতিটা কোন দিকে নিয়ে যাচ্ছিল। তাই সে এদিক ওদিক তাকিয়ে নিজেকে স্বাভাবিক করার বৃথা চেষ্টা করছে। তিথিকে অপরাধী গলায় বলল, সরি, আসলে আমি বুঝতে পারিনি। প্লিজ আমাকে ক্ষমা করে দিও, আমি ইচ্ছা করে কিছু করিনি। তিথি একদমই নীরব হয়ে গেল এবং আকাশের কথায় কোনো উত্তর দিল না। আকাশ ঠিক বুঝতে পারল না তিথি কী ভাবছে। বেশ কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর আকাশ এবার গাড়ি স্টার্ট দিল। আকাশ যখন গাড়ি ড্রাইভ করতে যাবে এমন সময় তিথি আকাশকে আটকে দিল এবং বলল, কি করছিস সেটা কি তুই লক্ষ্য করে দেখেছিস? কি পরিমাণ বিদ্যুৎ চমকাচ্ছে আর ঝড় হচ্ছে, আর তুই এর মধ্যে গাড়ি ড্রাইভ করতে চাচ্ছিস? এটা তোর জন্য, আমার জন্য, কারোর জন্যই সেভ না। দেখো তিথি আপু, আমার মনে হয় আমাদের এখন এখান থেকে যাওয়া উচিত। তুমি একটাবার নিজেকে লক্ষ্য করে দেখেছো তোমার কি অবস্থা এখন? যদি তোমার ঠান্ডা লাগিয়ে যায় তাহলে কি হবে? আর তাছাড়া সামনে তোমার পরীক্ষা, এখন ঠান্ডা লাগানো যাবে না। আমাকে নিয়ে তোর ভাবতে হবে না, আমার কিচ্ছু হবে না। আর তাছাড়া তোকে কে বলল সামনে আমার পরীক্ষা? আমার পরীক্ষা শেষ হয়েছে কিছুদিন হলো। উফ, তুমি মনে হয় পাগল হয়ে গিয়েছো। আমি তোমার কথা ভাবছিলাম, আমি নিজের কথা ভাবছি। এবার হয়েছে, প্লিজ এখান থেকে যাই আমরা, তা না হলে। তিথি এখনও বুঝতে পারেনি আসলে আকাশ কি বোঝাতে চাইছে। তিথি মনে করছে হয়তো আকাশ অভিমান করেছে তিথি তাকে দূরে সরিয়ে দেওয়ায়, কিন্তু আকাশ এদিকে মনে মনে ভাবছে আর নিজের চুল টেনে টেনে ছিঁড়ছে নিজেই। কিন্তু তারপরেও তিথি কোনোভাবে বুঝতে পারছে না আসলে আকাশের মনে চলছে এটা কি, কেন সে এমন ব্যবহার করছে। তিথি এটুকু বুঝতে পারছে আকাশের কিছু হয়েছে, তাই সে এমন অস্বাভাবিক আচরণ করছে। কিন্তু কি হয়েছে এটা ঠিক বোঝার মতো আকাশের দিকে চেয়ে রইল এবং বলল, তা না হলে কি? হ্যাঁ, তিথির কথা শুনে আকাশ আবারও কেমন অদ্ভুতভাবে তিথির দিকে তাকালো এবং মনে মনে ভাবতে লাগলো, আচ্ছা, এই মেয়েটা কি সত্যিই বোকা? সত্যি কিছু বোঝে না, নাকি বুঝেও না বোঝার ভান করে? এই মেয়েটা আমার অবস্থা খারাপ করে দিয়ে এখন আবার বলছে তা না হলে কি? এখন যদি কোনোভাবে আমার দিয়ে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন তো পুরো দায়ভারটা আমার উপরে দেবে। এখন আমি নিজেকে কিভাবে নিয়ন্ত্রণ করব? হায় আল্লাহ, আমাকে উদ্ধার করো। আকাশ মনে মনে এইসব উদ্ভট ভাবছিল এবং নিজের মাথার চুল নিজেই টেনে টেনে ছিঁড়ছিল এবং স্টিয়ারিংয়ে বারবার কপালে বাড়ি দিচ্ছিল। বিষয়টা তিথি লক্ষ্য করলো এবং সেই সময় হঠাৎ করে একটা বাজ পড়ল, যে শব্দে তিথি বেশ ঘাবড়ে যায় এবং তড়িঘড়ি করে আকাশকে জড়িয়ে ধরে। ব্যাস এইটুকুই মনে হয়েছিল বাকি নিয়ন্ত্রণহীন করার জন্য। হঠাৎ করে যখন প্রথম তিথি আকাশকে জড়িয়ে ধরে তখন আকাশ বুঝতে পারেনি আসলে বিষয়টা হচ্ছে কি। যখন সে বুঝলো তখন সে তিথিকে ছাড়িয়ে দেওয়ার জন্য তিথিকে স্পর্শ করতে গেলে তিথি বিদ্যুতের মতো কেঁপে উঠল। এতে আকাশ কি যে অনুভব করলো এবং বোঝাতে পারলো তিথি ভয় পেয়েছে। তাই সে তিথিকে আর নিজের থেকে দূরে সরালো না। চারিদিকে বাইরের পরিবেশ বেশ বেসামাল হয়ে গেছে। পরিবেশ যেন বারবার জানান দিচ্ছে তাদের অনুকূলে নেই। প্রকৃতিও আজ অশান্ত। বারবার বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় হচ্ছে, প্রচণ্ড বৃষ্টিও হচ্ছে। আর গাড়ির মধ্যে দুইজন এখনও স্থির হয়ে নিজেদেরকে নিয়ন্ত্রণের প্রচেষ্টা চালাচ্ছে। হঠাৎ করে তিথি যখন বুঝতে পারলো সে কি করছে তখন সে উঠে বসতে তার গলায় চিকন চেনটা আটকে শার্টের বোতামে আটকে যায়। হঠাৎ করেই তিথি যখন বুঝতে পারলো সে কি করছে তখন সে উঠে বসতে চায় আর তার গলার চিকন চেনটা আকাশের শার্টের বোতামের আটকে যায়। দুজনেই সেটা করতে চাইলেও এমন সময় দুজনের চোখে চোখ পড়তেই দুজনে যেন স্থির হয়ে গেল। তিথি নিজেও নিজের নিয়ন্ত্রণের বাঁধ মনে হয় এবার ভেঙে ফেলল। তিথি নিজেও তার কাঠিন্যের খোলস ছেড়ে বেরিয়ে এলো এবং আকাশের ঘাড়ের পিছনে দুই হাত দিয়ে আকাশের মাথার চুল শক্ত করে ধরে। আকাশ ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। আকাশ মনে হয় ঠিক এই মুহূর্তটার অপেক্ষায় ছিল। যখন তিথি নিজ থেকে আকাশের কাছে ধরা দিল তখন রেসপন্স করা শুরু করলো আকাশ নিজেও। আকাশ যখন তিথির সাথে সাড়া দিচ্ছিল
তখন আকাশের হাত বেশ আরাম হয়ে তিথির পিঠে স্লাইড করছিল, যাতে তিথিকে নিয়ন্ত্রণহীন করার জন্য আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। তিথি যেন আরও বেশি বেসামাল হয়ে গেল। তিথি একবার আকাশকে ছেড়ে দিয়ে তার চোখের দিকে গভীরভাবে তাকালো। এরপর আবার সে আকাশের ঠোঁটে নিজের ঠোঁট স্পর্শ করার পর থেকে আকাশের শার্টের বোতাম খুলতে শুরু করলো। গাড়ির মধ্যে অবস্থানরত দুইজন ব্যক্তিও যেন বাইরের পরিবেশের মতো অশান্ত এবং নিয়ন্ত্রণবিহীন হয়ে গিয়েছে। আকাশ তিথির গায়ে জড়িয়ে থাকা ওড়নাটা খুলে নিচে ফেলে দিল। এরপর আকাশের হাত যখন তিথির সম্পূর্ণ পিঠে স্লাইড করছিল, এমন সময় আকাশ দেখতে পেছনের জামার চেনটা খুলে দেয়। আস্তে আস্তে দুজনেই সমান গতিতে নিজেদের সীমারেখা অতিক্রম করে ফেলে। তারা হয়তো নিজেরাও জানে না আজকে তাদের মধ্যে যেই দেওয়ালটা ছিল সেটা তারা ভেঙে ফেললো। পুরো গাড়ি জুড়ে তাদের কোমট নিঃশ্বাসের শব্দ পুরো পরিবেশটা যেন আরও বেসামাল করে তুলেছে। বেশ লম্বা সময়ে অতিবাহিত হবার পরে দুজনেই শান্ত হয়। এদিকে পরিবেশ প্রকৃতি অনেক আগেই শান্ত হয়ে গিয়েছে। তিথি সিটে হালান দিয়ে বসে চোখ বন্ধ করে কিছু একটা ভাবছিল, আর আকাশ অপরাধীর মতো মাথা নিচু করে বসেছিল তার পাশে স্ট্রেনিং ধরে। আকাশ যেন চুরি করতে গিয়ে ধরা পড়েছে এমনভাবে বসেছিল, কারো মুখে কোনো কথা ছিল না। পরিবেশটা একদম শান্ত এবং নিস্তব্ধ। এমন সময় চোখ বন্ধ করে রেখে সিটে হেলান দিয়ে বসে হুট করেই তিথি বলে উঠল, আমি বাড়ি যেতে চাই। দেখো তিথি আপু, আমি সরি, আসলে আকাশ যখন অপরাধীর মতো আমতা আমতা করে ভাঙা ভাঙা স্বরে কিছু বলতে চাচ্ছিল, এমন সময় হুট করে তিথির চোখ বন্ধ অবস্থাতেই এক হাত উঁচু করে আকাশকে থেমে যেতে ইশারা করে এবং সে চোখ বন্ধ রেখে ক্লান্ত স্বরে বলে, আমি এখন ভীষণ ক্লান্ত, আমার কিছু ভালো লাগছে না, আমি বাড়ি যেতে চাই প্লিজ। তিথির কথা শুনে আকাশ বুঝতে পারে তিথি আসলে এই বিষয়ে কোনো কথা বলতে চায় না। তাই আকাশও আর আগ বাড়িয়ে কোনো কথা বাড়ায় না। সে গাড়ি স্টার্ট দিয়ে গাড়ি চালানো শুরু করে। গাড়ি চলছে নিজের আপন গতিতে। এদিকে গাড়ির মধ্যে বসে থাকা মানুষজন নিজেদের মতো করে রয়েছে। তিথি আর মনে বাইরের দিকে তাকিয়ে আছে। যেমন বৃষ্টির পরে পুরো প্রকৃতি শান্ত হয়ে গিয়েছে, ঠিক তেমনই তিথির ভিতরে সব কিছু যেন ঠান্ডা হয়ে গিয়েছে। সে দূরে তাকিয়েছিল, এদিকে নিজেদের মধ্যে কোনো কথাই বলেনি। আকাশ সোজা গাড়ি নিয়ে এসে তিথিদের বাড়ির সামনে দাঁড় করায়। তিথি নিজের বাড়ির সামনে আসার সাথে সাথে গাড়ির দরজা খুলে বেরিয়ে যায়। যাওয়ার সময় একবার আকাশের দিকে তাকায়নি পর্যন্ত, আর কিছু বলাতে দূরে থাক, সেও যা বাড়ির ভেতরে চলে যায়। তিথি যখন নিজের বাড়িতে চলে যায় তখন আকাশ কিছুটা দীর্ঘশ্বাস ফেলে গাড়ি স্টার্ট দিয়ে নিচের দিকে চলে আসে। তিথি যখন বাড়িতে ফিরে নিজের ঘরে যাবে, এমন সময় তিথির মা পেছন থেকে ডেকে বলে, কোথায় গিয়েছিলে তিথি? তোমায় ফিরতে আজকে এত দেরি হলো কেন? তোমার তো ক্লাস একটাই শেষ হয়ে যায়, এখন বাজে কয়টা দেখেছো? এতক্ষণ কোথায় ছিলে তুমি? তিথি তার মায়ের কথা শুনে দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে বেলা 5টা বাজে। তিনি বুঝতে পারে সত্যি সত্যি আজকে অনেকটা দেরি হয়ে গিয়েছে। সে আর তার মায়ের কাছে কোনো অজুহাত না দিয়ে বলে, সরি মা, আসলে সবাই মিলে একটু বাইরে ঘুরতে গিয়েছিল, তাই তাদের সঙ্গে গিয়ে এত দেরি হয়ে গেল, আর কখনো দেরি হবে না। কিন্তু তারপরেও বলে তো যেতে পারতে, আমাদের বুঝি টেনশন হয় না? তুমি ফ্রেশ হয়ে নিচে আসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। না মা, আমার খিদে নেই, আমি ভীষণ ক্লান্ত, আমি গিয়ে ঘুমাবো, আমাকে ডেকো না প্লিজ। কেন তিথি? আম্মু তোমার কি শরীর খারাপ? না, এই একটু ক্লান্ত, এই জন্য আর কি। আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হয়ে ঘুমাও, তোমাকে এখন আর ডাকবো না। তবে হ্যাঁ, একটু তাড়াতাড়ি ওঠো, আজকে রাতে তোমার বাবা জুনাইদ আর তার পরিবারকে ডিনারে ইনভাইট করেছে। হঠাৎ করে তিথি তার মায়ের মুখ থেকে এই কথাটা শুনে যেন থমকে গেল। তার পা যেন আটকে গেল, কে যেন তার পা আটকে দিয়েছে সুপার গ্লু দিয়ে। তার পুরো শরীর যেন অবশ হয়ে আসলো। হঠাৎ করে তিথির চোখের কোণ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সে আর কিছু না বলে দৌড়ে নিজের ঘরে গিয়ে নিজের ঘরের দরজা আটকে দিল এবং তিথির মা সেখানে দাঁড়িয়ে তিথির এভাবে চলে যাওয়া দেখে বেশ অবাক হলো এবং ভাবলো হয়তো লজ্জা পেয়েছে। তিথি নিজের ঘরে এসে জোরে জোরে শ্বাস নিল এবং নীরব চিৎকার করে কান্না শুরু করলো। তিথি মনে মনে ভাবলো, ঠিক যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। আমি আগে থেকে জানতাম একদিন এমন সময় আসবেই। তুমি কেন বুঝলা না আকাশ? কেন
এখন আমি কি করব? আমি তো কিছুই বুঝতে পারছি না। না, আকাশকে ছাড়তে পারবো না, জুনায়েদকে ঠকাতে পারবো। এখন তো জুনায়েদকে বিয়ে করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। আমি কোনোভাবে জুনায়েদকে ঠকাতে পারবো না। এদিকে বাবা মা যদি জানতে পারে তারা ভীষণ কষ্ট পাবে এবং তাদের ভীষণ অসম্মান হবে। আমি তাদেরকে কিভাবে অসম্মান করব? তারা নিজেরাও যে প্রতিজ্ঞাবদ্ধ। কি করব? আমি কিছুই বুঝতে পারছি না। আমার যে এখন নিজেকে শেষ করে দেওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই। তিথি নিজের ঘরে গুমড়ে গুমড়ে কাঁদছিল। এদিকে আকাশ নিজের বাড়িতে এসে কোনো দিকে না তাকিয়ে সোজা নিজের ঘরে চলে যায়। গিয়ে ফ্রেশ হয়ে এসে তার মাকে বলে, আম্মু খুব খিদা লেগেছে, খেতে দাও। খাবার তো টেবিলে রাখা আছে, খেয়ে নে। আর হ্যাঁ, রাতে একটু ফ্রি থাকিস। কেন, কোথাও যাবা নাকি? হ্যাঁ, তোর মামুনি কল দিয়েছিল। তোর বাবা আমাকে এবং তোকে তাদের বাড়িতে দাওয়াত দিয়েছে। হঠাৎ দাওয়াত? কিছু হয়েছে নাকি ওই বাড়িতে? না, তেমন কিছু না। আজকে তিথিকে দেখতে আসবে। আকাশ টেবিলে বসে নিজের মতো করেই খাচ্ছিল। হঠাৎ করে তার মায়ের মুখে বলা শেষ কথাটা শুনে ভাবে যেন সব তার গলায় আটকে গেল। হঠাৎ করে আকাশ খুব জোরে কেসে উঠল। আকাশ কেসেই চলেছে। আকাশের মা দৌড়ে এসে আকাশের মাথায় হাত বুলিয়ে দিয়ে ফু দিচ্ছিল এবং পানি ঢেলে আকাশকে এগিয়ে দিল পানি খাওয়ার জন্য। আকাশ কোনো মতে যান বাঁচার জন্য ওর মায়ের হাত থেকে পানি নিয়ে এক নিঃশ্বাসে সব পানি খেয়ে নিল। আকাশ পানি খেয়ে কিছুটা শান্ত হয়ে তার মায়ের দিকে জিজ্ঞাসার দৃষ্টিতে তাকালো। আর আকাশের মা আকাশের তাকানো দেখে আকাশকে প্রশ্ন করলো, কি হলো? হঠাৎ করে এমন গলায় খাবার কেন বেঁধে গেল তোর? আগে তুমি বলো, তিথি আপুকে দেখতে আসবে মানে? কই, ও তো কিছু বললো না আমাকে। ও নিজেই তো কিছু জানতো না। আসলে যার সাথে ওর বিয়ে ঠিক হয়েছিল সেই ছেলে কিছুদিন হলো দেশে এসেছে এবং তার বাবা মায়ের ইচ্ছা যত তাড়াতাড়ি সম্ভব ছেলেকে বিয়ে দেবে। এই জন্য আজকে হুট করে ফোন দিয়ে বলছে ওরা আজকে আসবে তিথিকে দেখতে। হয়তোবা আংটিও পরিয়ে যেতে পারে আজকে। আকাশের মায়ের কথা শুনে আর এক মুহূর্ত সেখানে বসলো না। সে উঠে সোজা বাইরে চলে গেল। এখানে আকাশের মা বারবার আকাশের পিছন থেকে ডাকলো, কিন্তু আকাশ তার মায়ের ডাকে কোনো সাড়া শব্দ না দিয়ে সোজা গাড়ি নিয়ে চলে গেল তিথিদের বাড়ির উদ্দেশ্যে। আকাশ গাড়ি নিয়ে সোজা চলে আসে তিথিদের বাড়ির সামনে এবং কোনো কথা না বলেই ভেতরে গিয়ে দেখে তিথির মা এবং বাবা সবাই বসে টুকটাক কথা বলছিল। আকাশকে ভেতরে আসা দেখে তিথির বাবা মা দুজনেই আকাশকে ডাকে, কিন্তু তারা যে ডাকছে সেটা যেন আকাশের কানেই গেল না। সে সোজা তিথির ঘরের কাছে গিয়ে তিথির ঘরের দরজায় নক করতে লাগলো, কিন্তু ভেতর থেকে তিথির কোনো সারা শব্দ পাওয়া গেল না। এবার আকাশ রেগে গেল এবং তিথির ঘরের দরজা খুব জোরে জোরে শব্দ করলো এবং বলল, আমি বলছি দ্রুত দরজা খোলো, আর একবার যদি আমাকে ডাকতে লাগে তুই দরজা না খুলিস তাহলে তো দরজা আমি ভেঙে ফেলবো। তোর এত বড় সাহস, তুই আমাকে ফেলে বিয়ে করতে চাস, তাও আবার আমাকে না বলে? তোকে আজকে আমার কথার জবাব দিতেই হবে। তোর এত বড় সাহস হয় কি করে? তুই আমার স্ত্রীকে অন্য কারো সামনে নিয়ে গিয়ে বসবি? হঠাৎ করে আকাশের এমন তুই তোকারি শুনে তিথি ভীষণ অবাক হয় এবং ভয় পেয়ে যায়। তাই সে আর কোনো কথা না বলে সোজা এসে দরজা খুলে দেয়। তিথি দরজা খুলে দেওয়ার সাথে সাথেই আকাশ তিথির ঘরে প্রবেশ করে, ভেতর থেকে দরজা লাগিয়ে দেয়। বিষয়টা তিথির বাবা মা দুজনেই দেখে এবং অবাক হয়ে যায় যে কি ঘটছে। তিথির বাবা মা দৌড়ে এসে তিথির দরজা ধাক্কাতে থাকে, কিন্তু আকাশ দরজা খোলে না। আকাশ ঘরের ভেতরে প্রবেশ করে তিথির গলা চেপে ধরে দেয়ালের সঙ্গে। তিথি যেন দম বন্ধ হয়ে আসছিল, তার চোখ দিয়ে পানি পড়ছিল, কিন্তু আকাশের দিকে কোনো হাসি নেই। সে কি করছে? সে এতটা রেগে গিয়েছে যে তিথিও কষ্ট পাচ্ছিল, এটাও সে খেয়াল করেনি। আকাশ চিৎকার করে বলল, তোর এত বড় সাহস, তুই আমার কাছে এত বড় একটা সত্যি কথা লুকিয়ে গিয়েছিস? তোর আগে থেকে বিয়ে ঠিক হয়েছিল, তাই না? এর জন্য তুই এত নাটক করতেছিলি সেদিন বিয়ের সময়। তোর মনে মনে যদি এগুলোই থাকে তাহলে তুই আজকে কেন আমার কাছে এলি? কেন আমাকে এত আশকারা দিলি? শুধুই কি নিজের শরীরের জ্বালা মেটানোর জন্য?
একে তো তিথির জান যায় যায় অবস্থা, এমন সময় আকাশের মুখ থেকে একটা জঘন্য কথা শুনে তিথি নিজের আর আটকে রাখতে পারল না। সে ধাক্কা দিয়ে আকাশকে নিজের থেকে সরিয়ে সরাসরি আকাশের গালে সজোরে থাপ্পড় মারে এবং তেজ দেখিয়ে বলে, আমি তোকে সেই দিনই বারবার করে নিষেধ করেছিলাম তুই বিয়েটা করিস না। তুই আমার কথা শুনেছিলি না, খুব ভালোবাসার দোহাই দিয়েছিলি। আজকে কি হলো তোর? আজকে কি হয়েছে? সব দোষ আমার, তাই না? আমি তোকে বলিনি যে আমার কিছু প্রতিবন্ধকতা আছে? তুই আমাকে ছেড়ে দে, আমি ছাড়া তুই ভালো মেয়ে পাবি, অনেক ভালো মেয়ে পাবি। কিন্তু তুই আমার কথা শুনিসনি, জোর করে সেদিন আমাকে বিয়ে করেছিস। আর তুই আজকে কি বললি? আমার শরীরের জ্বালা মেটানোর জন্য তোর কাছে গিয়েছি। ছি, তুই বেরিয়ে যা এখান থেকে। তোর মস্তিষ্কে যে আমাকে নিয়ে এতটা জঘন্য কথা চলে, সত্যি তোকে আমার কিছুই বলার নেই। আমি বলতে চাই না, তুই বের হয়ে যা এখান থেকে। তিথির কথা শুনে আকাশ বুঝতে পারে যে আকাশ খুব বড় ভুল করে ফেলেছে। তাই সে তিথির সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে তিথির মায়া থেকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আমি কি করব বলো? হঠাৎ করে এসে যখন শুনি যে তোমার বিয়ে দেওয়ার জন্য ভাবছে, তখন আমার মাথা কাজ করা বন্ধ হয়ে যায়, আমার দম বন্ধ হয়ে আসে। আমি এই দিনেরই ভয় পাচ্ছিলাম, এই জন্য আমি সেদিন তোমাকে জোর করেছিলাম বিয়ে করার জন্য। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি এখন আমাকে ফিরিয়ে দাও, আমি কোথায় যাব বলো? আমি যে পুরো নিঃস্ব হয়ে যাব, আমি মরে যাব, বিশ্বাস করো আমি মরে যাব। তিথি আকাশকে এমন বাচ্চাদের মতো কান্না করতে দেখে হাত ঠিক থাকতে পারে না। সে নিজেও বসে পড়ে এবং আকাশকে জড়িয়ে ধরে বলে, তোমার হয়তো মনে আছে কিনা জানি না, তবে বছর পাঁচেক আগে বাবার ব্যবসায় অনেক বড় একটা লস হয়ে যায়। তখন কেউ বাবার পাশে দাঁড়ায়নি, বাবাকে সাহায্য করেনি। বাবা অনেক দিনের মধ্যে পড়ে যায়। বাবা অনেক জায়গায় লোনের জন্য চেষ্টা করেছে, কিন্তু কেউ বাবাকে লোন দেয়নি। হ্যাঁ, বাবাই বাবার পাশে দাঁড়িয়েছিল। তোমার বাবা বাবাকে অনেকগুলো টাকা দেয় তার লোন শোধ করার জন্য, কিন্তু সেই টাকাও অনেক গল্প পড়ে যায়। এমন সময় জুনায়েদের বাবা বাবাকে লোন দিতে শর্ত দেয় যে তিনি বাবাকে লোন দেবেন, কিন্তু বাবা যদি সময় মতো পরিশোধ করতে না পারে তাহলে তার ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিতে হবে। বাবা ভেবেছিল হয়তোবা বাবার বিজনেসটা আবার দাঁড়িয়ে যাবে, তাই সাহস করে লোনটা নিয়েছিল। কিন্তু এতগুলো বছর পরেও যখন তার বিজনেসটা আর দাঁড় করানো গেল না, তখন জুনায়েদের বাবা আবার বাবাকে বলেছিল তারা অনেক সময় দিয়েছে, আর সময় দিতে পারবে না। তখন বাবা আমাকে এই বিষয়টা জানায়। আমি আগে কিছুই জানতাম না। আমি যেদিন বিষয়টা জানতে পারি তার সপ্তাহখানেক পরে তুমি এমন একটা ঘটনা পাঠাও, আমাকে জোর করে উঠিয়ে নিয়ে গিয়ে তুমি কাবিননামায় সই করিয়ে নাও। এমনটা নয় যে আমি তোমাকে ভালোবাসি না, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, অনেক বেশি ভালোবাসো, কিন্তু আমি বুঝেও না বোঝার মতো করে থাকতাম, কারণ আমার ভালো লাগতো তোমার ছোট ছোট পাগলামিগুলো। তুমি যখন আমাকে নিয়ে পজিটিভ থাকতে, কেউ যখন আমাকে প্রপোজ করতো তখন তুমি তাদেরকে থ্রেট করতে, ওগুলো আমার খুব ভালো লাগতো। কিন্তু হঠাৎ করে যখন জানতে পারি তখন আমি তোমার থেকে নিজেকে গুটিয়ে রাখতে শুরু করি। কিন্তু তারপর যখন তুমি আমাকে জোর করে বিয়ে করো তখন আমি ভীষণ ভেঙে পড়ি। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। অন্যদিকে আমার ভালোবাসার মানুষ, অন্যদিকে আমার পরিবার, আমি কোনটাকে বেছে নিব? আমি আজকেও জানতাম না তারা আসবে। আমার বাড়ি ফেরার পরে মা আমাকে জানালো। আমি নিজেও বুঝতে পারছি না আমি এখন কি করব। এখন তো আমার মরা ছাড়া কোনো গতি নেই। এক নিঃশ্বাসে কথাগুলো বলে তিথি কান্নায় ভেঙে পড়ে। আকাশ নিজেও তিথিকে জড়িয়ে ধরে ভীষণ কান্না করে। এমন সময় উঠ করেই আকাশ দাঁড়িয়ে যায় এবং তিথির চোখ মুছিয়ে দিয়ে বলে, তুমি চিন্তা করো না, কিছুই হবে না, আমি আছি তো। আমি কিছুই হতে দিব না, আমি আমার ভালোবাসার কোনো কষ্ট হতে দিব না লক্ষ্মীটি, তুমি চিন্তা করো না। কিন্তু এখন যে করার মতো কিছুই নেই, এখন কি করব? বাবা তো আমাদের সম্পর্কটা মেনে নেবে না, এদিকে মামুনি বা বাবাই কি ভাবছে এটাও তো আমি জানি না। এত চিন্তা করতে হবে না, আমি আছি তো, তুমি চলো আমার সাথে। কোথায় যাব? এত কথা বলো কেন? যা বলছি তাই করো, চলো আমার সাথে। কথাটা বলে আকাশ তিথির হাত ধরে নিচে নিয়ে আসে। আকাশ তিথির ঘরে দরজা খুলতে দেখে তিথির বাবা মা দরজার সামনে দাঁড়িয়ে তিথি আর আকাশকে ডাকাডাকি করছে। আকাশ তাদেরকে উপেক্ষা করে, তিথির হাত ধরে নিয়ে ড্রয়িং রুমে আসে
এবং এসে তিথির বাবা মায়ের সামনে দাঁড়িয়ে তার বাবা মাকে ফোন করে তিথিদের বাড়িতে ডাকে। আকাশের বাবা সবেমাত্র অফিস থেকে এসেছে। হঠাৎ করে আকাশের এমন ডাকাডাকি খেতে তিনিও নিজেও ঘাবড়ে যায়। তাই আর দেরি না করে আকাশের মাকে সাথে নিয়ে তাড়াতাড়ি তিথিদের বাড়িতে চলে আসে। আকাশের বাবা মা আসার পরে আকাশ তিথির হাত ধরে আকাশের বাবা মা এবং তিথির বাবা মায়ের সামনে দাঁড়িয়ে বলে, আব্বু, আমার 2 কোটি টাকার লোন লাগবে, তুমি কি আমাকে সেটা দিতে পারবে? কিসব বলছো তুমি? আমার যা আছে সবকিছুই তো তোমার, তাহলে লোন চেয়েছো কেন? নিজের হক নিজে বুঝে নাও। বাবাই, আপনার মেয়েটাকে আমি চাই, খুব করে চাই বেঁচে থাকার জন্য। নিঃশ্বাসের যেমন প্রয়োজন ঠিক সেইভাবে আমার বেঁচে থাকার জন্য আপনার মেয়েকে আমি চাই। বিশ্বাস করুন, আপনার মেয়েকে না পেলে আমি মরে যাব। আমাকে মরে যেতে দিবেন না বাবাই, প্লিজ। হঠাৎই আকাশের এমন কথা বলায় যেখানে উপস্থিত সবার চোখ যেন কপালে উঠে যায়। আকাশ কি বলছে সবার মাথার উপর দিয়ে যায়। হঠাৎ করেই আকাশের এমন কথা বা কেন বলছে সেটা কেউ বুঝতেও পারে না। এরপর তিথির বাবা বলে, এসব কি বলছো তুমি আকাশ? তিথি তোমার বড় বোন, আর 2 দিন পর তিথির বিয়ে। এখন এসব কথা বলা উচিত নয়। উচিত অনুচিতের কথা তো আমি আপনার কাছ থেকে জানতে চাই না বাবাই। আর তিথি আমার বোন নয়, বউ। আপনি কোনোভাবেই আমার বউকে আমার অনুমতি ব্যতীত কারুর সামনে নিয়ে গিয়ে বসাতে পারেন না। আমার বউ তো আর আপনার প্রপার্টি না যে আপনি নিজের ঋণ পরিশোধ করার জন্য আমার বউকে তার ইচ্ছার বিরুদ্ধে অন্য আরেকজনের সঙ্গে বিয়ে দিতে চাইবেন। আকাশের কথা শুনে যেন উপস্থিত সবার মাথায় আকাশ ভেঙে পড়ে। তার সকলে কি বলবে সেই ভাষাই হারিয়ে ফেলল। সবার যেন মাথায় আঘাত করতে থাকে। তিথি আকাশের বউ। কী সব বলছো তুমি আকাশ? এসব আমি ঠিকই বলছি আম্মু। কেন তিথিকে তোমার পছন্দ নয়? তুই চাও না তিথি তোমার কাছে যাক? তুমি কি তিথিকে ভালোবাসো না? এখানে ভালোবাসা ও ভালোবাসার কথা আসছে কোথা থেকে? কিন্তু তিথির যে বিয়ে ঠিক হয়েছে আর ঋণ পরিশোধ করার মানে বুঝলাম না। এরপর আকাশ তার বাবা মাকে সমস্ত বিষয়টা খুলে বলে। আকাশের বাবা মা সব কিছু শোনার পর যেন থম মেরে যায়। কি উত্তর দেবে ভাষা হারিয়ে ফেলেছে। এমন সময় হঠাৎই আকাশের মা তিথির মায়ের সামনে গিয়ে বলল, তোদের জীবনে এতটা ঝড়ঝাপটা গিয়েছে, একবারও তো বলিসনি? একবারও কি বোনটার কথা মনে পড়েনি যে তোর বোন এখনও বেঁচে আছে? তুই কিভাবে আমার কাছ থেকে এত কিছু লুকিয়ে গেলি? এত কষ্ট কিভাবে সহ্য করলি? আমি কি করতাম আপু বলো? এমনিতেও তুমি আমার জন্য অনেক কিছু করেছো, আর কত। একটা থাপ্পড় দিয়ে সবগুলো দাগ ফেলে দেবো তোমার। খুব বড় হয়ে গেছো তাই না? তুমি ভুলে গিয়েছো বড় বোন মায়ের সমান হয়, আর মায়ের কাছে কোনো সন্তানই ছোট না। তুই একবার কেন 100 বার বিপদে পড়ে আমার কাছে গেলে পারো, সেটা আমার কাছে তুচ্ছ মনে হবে। আকাশের মায়ের কথা শুনে তিথির মা কান্না করতে করতে আকাশের মাকে জড়িয়ে ধরে। আকাশের মা পরম যত্নে নিজের বোনকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে। এমন সময় আকাশের বাবা তিথির বাবার সামনে এগিয়ে গিয়ে বলে, কাজটা আপনি একদম ঠিক করেননি ভাই সাহেব। আপনি আমাকে বলতে পারতেন। এভাবে বাইরের মানুষকে বলে তাদেরকে সুযোগ নিতে দেওয়া একদম আপনার উচিত হয়নি। আমরা একটা পরিবার, আর এক পরিবারের একজন বিপদে পড়লে আরেকজন এগিয়ে আসবে, এইটাই স্বাভাবিক। এখানে নিজেকে ছোট মনে করার কোনো কিছুই নেই। সরি ভাইজান, আমার ভুল হয়ে গেছে। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। সকলের মাঝে মান অভিমান মিটে যাওয়ার পর সকলে গিয়ে তিথি আর আকাশের সামনে দাঁড়ায়। তিথি আকাশের বউ মানে এই বিষয়টা কেউ বুঝতে পারছে না। এটা সকলের কাছে ক্লিয়ার করার জন্য তারা আকাশ এবং তিথিকে প্রশ্ন করে। আকাশ আর তিথিকে যখন সবাই একসঙ্গে ধরে প্রশ্ন করতে থাকে তখন আকাশ তাদের সবাইকে সত্যিটা বলে দেয় কিভাবে সে তিথিকে জোর করে বিয়ে করেছে। বিষয়টা জানার পর আকাশের বাবা ভীষণ রেগে যায় এবং আকাশের মা এসে আকাশকে একটা থাপ্পড় মেরে বলে, এই ফাজিল ছেলে, তোর এত বড় সাহস, তুই আমার মেয়েটাকে এত কষ্ট দিয়েছিস? আমাকে বলতেই পারতি, আমি তোদেরকে এক করে দিতাম। এভাবে আমার মেয়েটাকে কষ্ট দিয়ে আটকে রেখে জোর করে বিয়ে করার কি আছে?
এরপর আকাশের বাবা গিয়ে তিথির মাথায় হাত রেখে বলে, সরি মা, এই কুলাঙ্গারটা তোমাকে অনেক কষ্ট দিয়েছে তাই না? তবে চিন্তা করো না, চলে এসো বাড়িতে, মা ছেলে মিলে ওই কুলাঙ্গারটাকে সাহায্য করব, চিন্তা করো না। আকাশের বাবা কথা শুনে আকাশে বাচ্চার মতো ফিস করে বলল, যখন তোমাদের কেউ ছিল না তখন ছিলাম আমি। এখন তোমাদের ছেলের বউ হয়েছে, পর হয়েছে ছেলে, তাই না? তোমরা কি স্বার্থপর গো? তবে চিন্তা করো না, তোমরা যদি মেয়ে পেয়ে থাকো, আমিও বাবা মা পেয়েছি, কি তাই তো মামুনি আর বাবাই? আকাশ পেছন থেকে গিয়ে তিথির মা এবং বাবার কাছে হাত রেখে বলল কথাটা। আকাশের এমন বাচ্চাদের মতো ব্যবহার দেখে সকলে অনেক হাসাহাসি শুরু করে দিল। এরপর আরও কিছুক্ষণ সকালে কথা বলার পর আকাশের বাবা একটা চেক সই করে তিথির বাবার হাতে দিয়ে বলে জুনিয়রদের বাবাকে তার ঋণের টাকা দিয়ে দিতে। তিথির বাবা প্রথমে নিতে না চাইলেও পরবর্তীতে আকাশের বাবা জোর করে দিয়ে দেয়। এরপর দুই পরিবার মিলে নিজেদের মধ্যে কার দূরত্ব আরেকটু গুছিয়ে নেয় এবং আকাশ ও তিথির বিয়েটা মেনে নেয়।